আই লাভ ইউ। কথাটা বলে হোসাইন বল্টুর দৌড় দিল। পিছন থেকে রিমি, কুত্তা বানর বদমাইশ হারামি, ওই কুত্তা এদিকে আয়। আরো কত কি বলছে, শেষের দিকে কান না দিয়ে বাসার দিকে রওনা দিল। মেয়েটা দেখতে জোশ, যে কেউ ক্রাশ খাবে, তবে মেয়েটা একদম গুন্টি। চেনা নেই জানা নেই এসে থাপ্পড় মারে, তবে মেয়েটাকে দেখতে অনেক মায়াবী, মন চায় সারা জীবন তাকে উৎসর্গ করে দেই। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলো রোদ। বাসার ভিতরে ঢুকে দেখলো আব্বু আর ভাইয়া বসে আছে। আরে আব্বু ভাইয়া তোমরা কখন এলে? এই তো মাত্র আসলাম। তা তোমার কলেজ কেমন কাটলো? একদম বাজে। কেন, কি হয়েছে? একটা অপরিচিত মেয়ের হাত থেকে মায়ের খেতে হয়েছে। তোমাকে বললে তো শোনো না, এখন দেখো। এত হেসো না, মুখের ভিতর টাইটানিক চলে যাবে। আচ্ছা শোনো, আজ থেকে তোমার উপর একটা কাজ থাকবে। হ্যাঁ আব্বু বলো। আমাদের অফিসের দুটি শাখা ভাগ করা হয়েছে, একটা তুমি আর তোমার ভাই সামলাবে, আর একটা আমি নিজেই সামলাবো। আব্বু আমার মনে হয় ভাইয়া নিজেই পারবে। জি না, তাছাড়া তোমার ভাই নিজেই তোমার কথা বলেছে। ভাই তুই আমাকে মাফ কর, এটা আমার একার দ্বারা হবে না। ভাইয়া তাই বলে আমি? তুই ছাড়া কে আছে বল? ঠিক আছে পরে ভাববো। তারপর সোজা রান্নাঘরে চলে আসলো। কি করো আম্মু? থাক, এত ভালোবাসা দেখাতে হবে না। এখন বলেন সাহেব, আপনার জন্য কি করতে পারি? আম্মু তুমি এটা বলতে পারলে? এত কথা না বলে সোজাভাবে কথা বল। না মানে ভাইয়ার সাথে আমাকে অফিস সামলাতে হবে নাকি এখন থেকে? কিন্তু তুমি তা করতে চাও না, তাই তো? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য একটা বিয়ে দেখো। আম্মু আমি কিভাবে পার্সোনাল সেক্রেটারি? গাধা, একটা নিয়োজে দাও, তাহলেই তো হয়। ঠিক আছে মা। জড়িয়ে ধরে। আজ প্রথম না, সে তার আম্মুর কাছ থেকে আগেও আইডিয়া নিয়েছে, আজ কেউ নিল। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা 7:30টায় ঘুম থেকে উঠল। তারপরে উঠে ফ্রেশ হয়ে একটু বন্ধুদের সাথে ফেসবুকে করতে লাগলো। কিছু সময় পর তার ভাইয়া তার রুমে আসলো। আরে ভাইয়া তুমি আসো বসো। কেন, আমি কি আসতে পারি না? আমি কি সেটা বলেছি? হয়েছে, আর রাগ দেখাতে হবে না। এখন ভাই আমার একটা সাহায্য করতে হবে। ঠিক আছে বলো। আমি আসলে একটা মেয়েকে ভালোবাসি, আর মেয়েটাও আমাকে ভালোবাসে। এখন বলো কি করতে হবে। তুই যদি বাসায় এই কথাটা বলিস তাহলে আমার জন্য অনেক বড় উপকার হবে। বিনিময়ে কি পাবো? তুই যা চাস তাই পাবি। পাক্কা? পাক্কা। ঠিক আছে তুমি এখন ওই মেয়েটা মানে হবু ভাবিটাকে তোমার পিএস ঠিক করো, তারপর বাসায় বলে দিব, তখন না হয় হবে। তারপর তার ভাইয়ের সাথে আরো কিছু কথা বলে তার ভাইয়া চলে গেল। কিছু সময় পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন কলেজে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। তখন দেখলো রিমি এবং তার গ্যাং তাদের দিকেই আসছে। দোস্ত, এই মেয়ের বাবা কে রে? তুই শফিক চৌধুরীকে চিনিস? হ্যাঁ, আমাদের অফিস থেকে উৎপন্ন 5%-এর অংশীদার। কেন, কি হয়েছে? আরে বেটা, রিমি সেই চৌধুরী মেয়ে। আর তাতে এত ভাব নাকি? রোদ দোস্ত একটা কথা বলি। বল কি কথা? জয় কিছু বলবে তার আগেই রিমি এসে হাজির। ওই কুত্তা এদিকে আয়। কুত্তা মানে? ওই তোমাকে বলিনি, তুমি চুপ থাকো। এই মেয়ে, তোমার সমস্যা কি? কাল থেকে তুমি রোদের পিছনে পড়ে আছো কেন? সেটা তোমাদের না জানলেও চলবে। আর তুই এইদিকে আয় তাড়াতাড়ি। তারপর আর কি করার, যে ধানি লঙ্কা মেয়ে না জানি আবার কখন থাপ্পড় দেয়। কিন্তু তার বন্ধুরা যেতে বারণ করেছিল, কিন্তু সে না শুনে রিমির সাথে এলো। বলো কি বলবে? কাল তুই ওটা বললি কেন? কোনটা? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তার কথা শুনে রিমির সব ফ্রেন্ডরা হাসতে লাগলো। আর মিস থানি লঙ্কা রাগে গজগজ করে তার শার্টের কলার ধরে বলল, তুই কি আমাকে মেন্টাল মনে করিস? আরে না, আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি। বিশ্বাস না হলে একবার আমার প্রেমে পড়ো। আইসে, তুই জানিস আমার পিছে কত ছেলে ঘুরোঘুরি করে? জানি না, তবে আমি তোমার পিছে ঘুরবো না, আমি ঘুরবো তোমার সামনে দিয়ে। এই কুত্তা, তোর ভয় করছে না এসব বলতে? তুমি জানো না ভালোবাসার কাছে ভয় পেতে নেই। থুর, তুই আমার চোখের সামনে থেকে এখন যা। ঠিক আছে যাচ্ছি। বলে চলে গেল। আমার ভাগ্য যে আজ থাপ্পড় খেতে হয়নি, না হলে এতক্ষণে কয়টা যে মারতো তার হিসেব নেই। এইসব ভাবতে ভাবতে তার বন্ধুদের কাছে চলে আসলো। কিরে আজ কি বললো? আজ কিছু বলেনি, উল্টা আমি নিজে ওকে ডাকিয়ে দিছি। হি হি হি। তাই নাকি? আর রাহুল কি যেন বলতে চাইছিলি? না তেমন কিছু না। আরে শালা বল কি হয়েছে? আমি 17 তারিখে নানুর বাসায় যাব। কেন, বুড়া কি অসুস্থ? আরে না, পিয়ার বিয়ে ঠিক হয়েছে। তাহলে তো বাড়িতে দাওয়াত খেতে পারবি। তোরা মজা নিচ্ছিস? তাছাড়া কি করব, তোর জীবন
থাকতে তো তুই প্রিয়াকে রাহুলের মামাতো বোন প্লাস গার্লফ্রেন্ড। কিছু বলতে পারবি না, আমি শিওর। দূর শালা, তোদের বলাই আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমরা সবাই সরি। আর চিন্তা করিস না, আমরা তোর সাথে যাব। আমরা কেন? সেটা গেলে বুঝতে পারবি। তারপর আর আড্ডা না দিয়ে ক্লাসে চলে গেল তারা। সবগুলো ক্লাস করার পর বাসায় চলে আসলো। এখন কি করব? বিয়ে করে নিয়েছো? হুম, ঠিক আছে, কাল তাহলে আমি বাসায় বলে দেব। ঠিক আছে, এখন আমি গেলাম। ওকে, যাও। রাতে রমেশ বসে আছে এমন সময় তার ভাই আসলো। রাতে খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেল। পরের দিন কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় মিঠু এসে বলল প্রিন্সিপাল স্যার তাকে ডেকেছে। তাই প্রিন্সিপাল স্যারের রুমে চলে আসলো। স্যার, আসবো? আসো। স্যার, আমাকে ডেকেছেন? এসো। এসো, আগে তুমি বসো। জি স্যার, এখন বলুন। বসার পর আমি 2 দিন ধরে লক্ষ্য করছি তুমি রিমি মেয়েটার সাথে বেশি কথা বলছো। এমন কি তুমি তার হাতে মার খেয়েছো? এই কথা যদি তোমার বাবা মানে আমার বন্ধু জানতে পারে তাহলে কি হবে? আর আমাকে কি বলবে বুঝতে পারছো? জি স্যার, তবে আপনি চিন্তা করবেন না। আব্বু জানে আমাকে একটা মেয়ে থাপ্পড় দিছে, বাট সেটা যে রিমি তা জানে না। কিন্তু কেন? স্যার, আপনি আর আন্টি কিভাবে বিয়ে করেছিলেন? পালিয়ে গিয়ে। কেন পালিয়েছিলেন? ভালোবাসি তাই। স্যার, এটাই আমার উত্তর। তবে রে, তোকে আমি দেখাচ্ছি, তারা। স্যার কথাটি বলার সাথে সাথে রোদ ফুরুত। কারণ যদি তাকে ধরতে পারে তাহলে তার ইজ্জতের ফালুদা বের করে দেবে। তার মধ্যে একটা উদাহরণ হলো কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকা। আর স্যারের সাথে ফাজলামি করার মানে হলো তার আব্বু আর স্যার খুব ভালো বন্ধু। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে দূরে বন্ধুদের কাছে যাবে এমন সময় কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গেল। খেয়াল করলো রুহি। সরি রুহি, আমি আসলে তোমাকে খেয়াল করিনি। তবে একটু দেখে চলতে শিখো। এখন থেকে তাই করব। আর তোমাকে ধন্যবাদ কিছু না বলার জন্য। কেন? তোমার জায়গায় তোমার গুন্ডি বান্ধবী থাকলে আমার গালে এখন 2টা পড়তো। মনে হচ্ছে এখন পড়বে। মানে? রুহির কথা শুনে পিছনে ঘুরতেই দেখলো ওই বজ্জাত মেয়েটা মানে রিমি দাঁড়িয়ে আছে। ওই আমি কি? তো তুমি? তুই তোতলাচ্ছিস কেন? যেটা একটু আগে বললি সেটা আবার বল। তুমি খুব সুন্দরী। আমি এটা শুনতে চাইনি। তুই রুহিকে যা বললি এটা আমাকে আবার বল। তোমার দিব্যি এটাই বলেছি। সত্যি তো? রিমির কথা শুনে বোঝা যাচ্ছে ও তেমন কিছু শুনে নাই। এই ফাঁকে একটু পাম মারুক, দেখুক কি বলে। ওই কথা বলিস না কেন? আরে সত্যি বলছি, তুমি তো অনেক সুন্দরী। তোমাকে দেখলে আমার মন তো চায় তোমাকে দেখে আমি সারাটা জীবন কাটিয়ে দেই। তোমার ওই মায়াবী চোখটা দেখলে কখনো চোখের পলক ফেলতে ইচ্ছা করে না। আর তোমার এই পাপড়ির মতো ঠোঁট দেখলে। তোর এত প্রশংসা করা লাগবে না। ঠিক আছে। তারপর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ক্লাসে আসলো। সবগুলো ক্লাস করার পর বাইরে আসলো। এসে দেখে রিমি একা দাঁড়িয়ে আছে। কি করো? তোর চোখ নেই? দাঁড়িয়ে আছি। ও, একটা কথা বলার ছিল। বলে ফেল। আই লাভ ইউ। মানে আমি তোমাকে ভালোবাসি। ওই শালা কুত্তা, এটার মানে আমিও জানি। আর তুই কিভাবে ভাবলি তোর মতো লুচ্চা ছেলের সাথে আমি প্রেম করব? কলার ধরে। আচ্ছা, তোমার কি লজ্জা লাগে না এমন গুন্ডামি করতে? কথায় কথায় মারতে চাও? তো তোকে কি আমি আদর করব? চাইলে করতে পারো। আমি তোকে থুর, আমি চলে যাচ্ছি। টাটা। কলার ছেড়ে দিয়ে চলে গেল। আর সে সেখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলো। বাসায় আসার পর ফ্রেশ হয়ে তার আম্মুর সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যার সময় ঘুম ভেঙে যাওয়ায় ফ্রেশ হয়ে আব্বু আম্মুর রুমে চলে গেল। আব্বু, কি করো? এই তো বসে আছি। এখন আমি পর হয়ে গেছি তাই না? আরে আম্মু, কি যে বলো, তোমরাই তো সব। আম্মুকে জড়িয়ে ধরে। হয়েছে, আর বলা লাগবে না। এখন বল কি সমস্যা? সমস্যা আমার না আম্মু, সমস্যা হলো ভাইয়ার। কেন, তার আবার কি হলো? কিছু বলতে যাবে তার আগে তার ভাই আসলো। আরে তুই এখানে? আমি তো তোকে খুঁজছিলাম। কেন? তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে, পরে শুনবো। এখন কিছু পার্সোনাল কথা বলছি, তুমি এখন যাও। কেন, আমি থাকলে সমস্যা কি? না, তুমি যাও। না, আমি যাব না। আব্বু আম্মু ভাইয়া একটা মেয়েকে ভালোবাসে, আর মেয়েটা ভাইয়াকে ভালোবাসে। এখন তোমরা চাইলে তারা এখন বিয়ে করবে। রোদের কথা শুনে তার আব্বু আম্মু তার ভাইয়ার দিকে তাকিয়ে রইল। তার ভাই তার দিকে তাকিয়ে রইল। সে তার ভাইকে দেখে বুঝলো তার ভাই অনেক লজ্জা পাচ্ছে। ভাই এখনো কি দাঁড়িয়ে থাকবে? ভাই তার কথা শুনে চলে গেল। চলে যাওয়ার পর রোদ, মেয়েটা কে রে? ভাইয়ার পার্সোনাল সেক্রেটারি।
আরে এই পিএস তো ঠিকই হয়েছে, মাত্র 2 দিন। বলি 2 দিনে ভালোবাসা হয়ে গেল? না আব্বু, তারা অনেক আগে থেকে একজন আরেকজনকে ভালোবাসে। বুঝলাম, কিন্তু কাজটা কার জন্য করছিস? তোর নিজের জন্য নাকি দুজনের জন্য? দুজনের জন্যই। ঠিক আছে, এখন তার বাসার ঠিকানা দাও, কালকেই তার বাসায় যাব। তার ভাইয়ের থেকে ঠিকানা নিয়েছিল, সেটা তার আব্বুকে দিল। ঠিক আছে, এখন তুমি বলো, তুমি কাউকে ভালোবাসো নাকি এই পাগলের মতোই আছো? খবরদার, আমার ছেলেকে পাগল বলবে না। ওকে আর বলবো না। এখন তোমার ছেলেকে জিজ্ঞেস করো কাউকে ভালোবাসে নাকি। তার আব্বু আম্মুর এমন কথা শুনে রুম থেকে চুপি চুপি চলে যাবে, এমন সময় আবার তার আম্মু রাখলো। তুই কি কাউকে ভালোবাসিস? মানে আম্মু, তার মেয়েটা কে? আর বাসা কোথায়? নাম রিমি, বাসা কোথায় জানি না। মেয়েটা কি তোমাকে ভালোবাসে? না আব্বু, তবে আমার দৃঢ় বিশ্বাস সেও একদিন আমাকে ভালোবাসবে। তারপর তার আব্বু আম্মুর সাথে কিছু কথা বলে রুমে চলে আসলো। কিছুক্ষণ পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল তাকে। তারপর খাবার খাওয়ার পর বন্ধুদের সাথে ফেসবুকে আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে গেল সে। পরদিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় রাহুল কল করলো। দোস্ত আমি শেষ। শেষ মানে? আর মাত্র 7 দিন পর প্রিয়ার বিয়ে। আরে তুই কান্না করছিস কেন মেয়েদের মতন? ঠিক আছে, তুই রেডি হয়ে থাক, আজকেই তোর নানু বাড়ি আমরা সবাই যাব। দোস্ত আমি প্রিয়াকে ছাড়া বাঁচবো না। চুপ শালা, আর যেটা বললাম সেটা কর, আমরা সবাই তোর বাসায় আসছি। রাহুলের সাথে কথা আর না বলে জয় আবিরদের ফোন করে রাহুলদের বাসায় আসতে বলল। আর সেও রেডি হয়ে গাড়ি নিয়ে রাহুলের বাসায় চলে আসলো। তারপর দেখলো রাহুল রুমের ভিতর কান্না করছে। সে ওকে বুঝিয়ে কান্না থামালো, তারপর রেডি করলো ওকে। কিছুক্ষণ পর আবির আর জয় আসলো। তারপর আর কোনো কথা না বলে রাহুলের নানুর বাসার দিকে রওনা দিল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর রাহুলের নানুর বাসায় এসে পৌঁছালো। বাসার ভিতরে আসতেই বোঝা যাচ্ছে এক আনন্দ বিরাজ করছে। সবার সাথে টুকটাক কথা বলার পর একটা রুমে চলে আসলো। একটা রুম বললে ভুল হবে, এর আগে অনেকবার এই বাসায় এসেছে সে, আর যতবারই এসেছে তারা এই রুমে থেকেছে। বলতে গেলে রাহুলের রুম এটা। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময় তার আব্বুর ফোন। তারপর ব্যালকনিতে যেয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ আব্বু বলো। কোথায় তুমি? আসলে আব্বু আমি একটু বাইরে এসেছি। সেটা আমরাও জানি না, কিন্তু বাহিরে কোথায়? রাহুলের মামার বাসায়। মানে কি, তুমি কি ভুলে গেছো আজ আমাদের কোথায় যাওয়ার কথা? কিছু বলতে যাবে তার আগে তার আম্মু বলা শুরু করলো। হয়তো আব্বুর থেকে ফোন কেড়ে নিছে। এই গাধা, তোর কি একটুও জ্ঞান নেই? আম্মু গাদার কি জ্ঞান আছে তুমি বলো? দেখ রোদ, আমাকে কিন্তু এখন রাগাস না। ওকে ডার্লিং, আর কখনো হবে না, কিন্তু এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, রাখছি। ওকে, তবে ভাইয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। বুঝতে পারছি, বাই। তার আম্মুর সাথে কথা বলা শেষ করে রুমে আসতেই ঠক ঠক শব্দ হলো। তার মানে দরজা খোলার জন্য ডাকছে। কাউকে যে খোলার জন্য বলবে সেটা হলো না, কারণ সব হারামিরা ঘুমিয়ে পড়ছে। তাই নিজেই দরজা খুলতে বাধ্য হলো। ভাইয়া কেমন আছো? আরে প্রিয়া, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তবে তোমাকে দেখে তো বোঝা যাচ্ছে না তুই ভালো আছো। চেহারার এমন হাল কেন? না তেমন কিছু না। তেমন কিছু না মানে? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঠিক মতো ঘুমাও না মনে হয়। প্রিয়ার সাথে আরো কিছু কথা বলে সেও ঘুমিয়ে পড়লো। বিকালের দিকে ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো সবাই বসে আছে। তাই সবাইকে উদ্দেশ্য করে জয় বলল, চল সবাই ঘুরতে বের হই। আইডিয়াটা ভালো, তাহলে চলো। চল মানে ঘুরতে যাই। ওই আমরা এখানে কি ঘুরতে এসেছি নাকি প্রিয়াকে ভালোবাসি কথাটা বলতে এসেছি? ভালোবাসার কথা বলতে। তাহলে ঘুরতে যাবো কেন? তোর ভালোবাসি কথাটাও কি আমাদের বলে দিতে হবে? আমি বলতে পারলে কি তোদের সাথে আসতাম? সেটাও ঠিক, তাহলে চল। থাক, আর যাওয়া লাগবে না, চুপচাপ বসে থাকো। এখন যদি কেউ প্রিয়াকে এই কথা বলে তাহলে ও কি করবি জানিস? তোদের জুতা দিয়ে পিটাবে। তাহলে কি করব? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ কিছু একটা কর। তারপর সবাই মিলে একটা প্ল্যান করলো, সাথে রাহুলকে কিছু টিপস দিল। সবাই ঘুরতে বের হয়েছে। ঠিক সেই সময় রিমির কথা মনে পড়ে গেল তার। অনেকটা মিস করতে লাগলো। তাহলে সত্যি কি আমি রিমিকে ভালোবেসে ফেলেছি? কিন্তু মেয়েটা যে হারে বজ্জাত, কথায় কথায় মারতে চায়, এই মেয়েকে লাইনে আনা অসম্ভব। মনে মনে সে কথাগুলো ভাবছে, এমন সময় জয় বলল, কিরে কি ভাবছিস? না তেমন কিছু না। আরে শালা, আমাদেরকেও বলবি না? আমার মনে হয় আমি সত্যি রিমিকে ভালোবেসে ফেলেছি।
সেটা তো আর বলতে হবে না, আমরা এমনিতে আন্দাজ করতে পেরেছি। জ্যোতিষী হয়েছিস নাকি? আরে না, তবে এর আগে কোনো মেয়ের সাথে এভাবে কখনো কথা বলি নাই, তাই আর কি। ও ও আরও কিছু সময় ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যের সময় বাসায় এলো। রাতের খাবার খাওয়ার পর ভাবছে তার আম্মুকে ফোন করবে। ঠিক তখনই তার আম্মু ফোন করলো। আম্মু কি করো? হ্যাঁ আম্মু, খেয়েছি। তোমরা খেয়েছো? না, এখন খাবো। আর শোন, 21 তারিখ তোর ভাইয়ের বিয়ে। এখন তুই তাড়াতাড়ি চলে আয়। কি এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি তাতে কি, আর তুইও তো বলেছিলি। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি না। সেটা জানি না, তুই তোর আব্বুর সাথে কথা বল। আব্বু, তোমরা এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলে কেন? সেটা তোমাকে বলতে হবে না, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, বাসায় অনেক কাজ পড়ে আছে। সেটা সম্ভব না। কেন? কারণ আমি 23 তারিখে বাসায় যাব। দেখো রোদ, এখন মজা নিও না, যেটা বলছি সেটা করো। আব্বু সত্যি বলছি। তার আব্বু কিছু সময় চুপ থাকার পর আবার বলল, কি বলছো কি এসব? হ্যাঁ, আমি সরি, প্লিজ একটু ম্যানেজ করো। আর আমিও তাড়াতাড়ি চলে আসার জন্য চেষ্টা করব। ঠিক আছে, রাখছি। বুঝতে পারলো তার আব্বু রেগে গেছে, কারণ যখন তিনি রেগে যান তখন কারোর সাথে কথা বলতে চায় না। সে যাই হোক, সেদিনের মতো ঘুমিয়ে গেল। পরের দিন রাহুল, তোকে যা যা বলেছি আজ সেগুলো খুব মন দিয়ে করবি, একটাও যেন ভুল না হয়। ঠিক আছে, কিন্তু তোরা যাবি না? যাব, তবে তোর পিছু পিছু। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তারপর রাহুল চলে গেল, কিন্তু তাদের সবার দুর্ভাগ্য যেটা ভাবছিল সেটাই হয়েছে। দুর্ভাগ্যটা হলো, শালার ভিতরটা আজকেও প্রিয়াকে কিছু বলতে পারিনি। মন খারাপ করে বাসায় চলে এলো। এভাবে আরো 3 দিন চলে গেল। রোদের ভাইয়ের মাত্র 2 দিন পর বিয়ে, আর এদিকে এতটুকু কাজও হলো না। মন খারাপ করে বসে আছে। তখনই প্রিয়া রুমে আসলো। প্রিয়ার সাথে কিছুক্ষণ কথা বলল। আরে আপনাদের তো বলাই হয়নি, প্রিয়া ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, তাদের থেকে 1 বছরের জুনিয়র। এভাবে আরো একদিন চলে গেল, আর মাত্র তার ভাইয়ের বিয়ের 1 দিন আছে। ধুর, কাদের সাথে এলো। এখন তার ভাইয়ের বিয়েটা মিস করতে হবে, আর কাল অপেক্ষা করতে পারবে না। না বলতে পারলে সোজা বাসায় চলে যাবে সে। আর শালার ভিতরটার এতটুকু বলার সাহস নেই। 2 দিন পর বিয়ে। ধুর, ভাইয়ের বিয়েটা মিস হয়ে গেল। শালাকে পুকুরের জলে ফেলে দেব। মনে মনে ভাবছে এগুলো। আর রাহুল প্রিয়ার পিছে পিছে যাচ্ছে। কিছু পথ যাওয়ার পরেই যা দেখলো, প্রিয়া রাহুলকে জড়িয়ে ধরলো। এই দৃশ্য দেখে তারা সবাই রীতিমতো অবাক না হয়ে পারল না। তবে ওদের দুজনের থেকে তারা অনেকটা পিছনে। আর কি কথা বলছে সেটা ভালোভাবে বুঝতে পারছিল না তারা কেউ, তাই ওদের কাছে গিয়ে তারা শুনতে পেল। প্লিজ রাহুল, আমি তোকে ছাড়া বাঁচবো না। প্রয়োজনে যদি আজ আমাকে ফিরিয়ে দিস, সত্যি আমি আত্মহত্যা করব। প্লিজ রাহুল, আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবেসেছি, কিন্তু বলতে পারিনি। কারণ হলো আমার খুব ভয় করতো তুই যদি আমার ভালোবাসা মর্যাদা না দিস, কিন্তু আজ আমার বলতে হচ্ছে, কারণ আমি পারবো না তোকে ছাড়া থাকতে। আমি সত্যি অনেক অনেক ভালোবাসি তোকে। প্রিয়ার কথাগুলো শুনে তারা থমকে গেল। তাদের থেকে মনে হচ্ছে রাহুল বেশ অবাক হয়েছে। কয়েক মুহূর্তের জন্য ল্যাম্পপোস্ট হয়ে গেছে। কোনো কথা তো দূরে থাক, একটু নড়াচড়াও করতে পারছে না। রাহুলের এমন করুণ কাহিনী দেখে আবারও বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। কিন্তু তোর তো কাল বিয়ে, আমার মনে হয় তোর কাল বিয়ে করাই ভালো। রাহুলের কথা শুনে কিছুক্ষণ মন চাইছিল তার। শালাকে জুতা দিয়ে পিটাই। হঠাৎ মনে পড়ল প্রিয়ার কথা। তাদের এত রাগ হচ্ছে, না জানি প্রিয়ার কত রাগ হচ্ছে। শালার ভিতর ডিম। দ্রুত ওদের কাছে গেল। প্রিয়া, তোমাকে ধন্যবাদ, এখন বাসায় যাও। ধন্যবাদ কেন? কারণ এই হারামিও তোমাকে ভালোবাসে। কিন্তু ও তো। কিছু না, তুমি এখন বাসায় যাও। তাদের কথা শুনে প্রিয়া বাসায় চলে গেল। প্রিয়া চলে যাওয়ার পর রোদ, জয় আর আবির মিলে রাহুলকে ইচ্ছামতো কিল ঘুষি দিল। তারপর বলল, শালা তোর জন্য এখানে এসেছি, আর তুই কি না? আমি কি করব, কাল তো ওর বিয়ে। তাহলে আমাদের এখানে এনেছিলি কেন? তোর জন্য আজ আমার ভাইয়ের বিয়েতে যেতে পারিনি, আর তুই কি না? ভাই, আমার অনেক ভয় করছে। আরেকবার বয়ের কথা বললে তোরে এখানে মেরে ফেলবো। তোর জন্য কতদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারি নাই।
যা হওয়ার হয়েছে, তুই আজকে আঙ্কেল আন্টিকে প্রিয়ার কথা বলবি। এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। ঠিক আছে। তারপর আর কোনো কথা না বলে রাহুলের বাসার দিকে রওনা দিল। প্রিয়া আর রাহুলের কথা ভাবছে, এমন সময় রিমির কথা মনে পড়ল তার। কতদিন হলো রিমির সাথে কোনো কথা বা দেখা হয়নি। কি যে করি আর ভালো লাগছে না। এই জায়গায় কাজ তাড়াতাড়ি শেষ করলেই হলো। আইডিয়া। তারপর জয়কে বলল, জয় দোস্ত, তোর গার্লফ্রেন্ডকে ফোন দে তো। কেন? ওর থেকে রিমির নাম্বার নিব। কিন্তু নুসরাত কি দিবে? আমার কথা বল, দিবে। তারপর জয় নুসরাতের সাথে কথা বলার পর রিমির নাম্বার নিয়ে তাকে দিল। রোদ ভাবছে। এখনই ফোন দেই, কিন্তু ভয় লাগছে। অনেকক্ষণ ভাবার পর কল দিল। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমার এক্স। মজা করে বলল, এখন যদি তার পরিচয় দেয় তাহলে পরে তার খবর করে ছাড়বে। এক্স মানে? কয়দিন আগে যে তুমি আমার সাথে ব্রেকআপ করলা, আমি সেই এত তাড়াতাড়ি ভুলে গেলে? দেখ, মেজাজ কিন্তু খারাপ করিস না। আর তোর বাসা কোথায় শালা লুচ্চা কোথাকার? আরে জানো, রাগ করছো কেন? আমি দেখ, আরেকবার যদি আজে বাজে কথা বলিস তোকে ফোনের ভেতর গিয়ে পিটাবো কিন্তু। আজে বাজে কথা বলছি না জান। আবার তুই দেখ, আজ আনন্দের দিন। আজ আনন্দের দিনে রাগাস না, তাহলে কিন্তু ভালো হবে না। আনন্দ? কিসের আনন্দ? সেটা তোকে বলতে যাব কেন? কারণ আমি তোমার ভবিষ্যৎ স্বামী, তাই। আল্লাহ, এ কেমন পাগল তুই! দূর। কলটা কেটে দিল। কথা বলা শেষ হতেই সবগুলো একসাথে হাসিতে মেতে উঠল। তারপর সবাই রাহুলের নানুর বাসায় চলে আসলো। রাতে রুমে একা বসে আছে, কারণ রাহুল গেছে ওর বাবা মা এবং ওর মামা মামিকে বলতে। আর জয় আবির ওদের গার্লফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে কথা বলছে, তাই সে ভাবলো তার আম্মুকে কল দিক। যেই ভাবা সেই কাজ, তার আম্মুকে কল করলো। আম্মু কি করো? বুঝতে পারলো রাগ করেছে, কারণ যখন তার উপর রাগ করে থাকে তখন তার সাথে কথা বলে না। ঠিক আছে, কথা বলতে হবে না ভাই। আমি কিন্তু সত্যি কল কেটে দিলাম আর বাসায় ফিরবো না। আমি আকাশের ওই তারা হয়ে যাব, তখন বুঝবা কেন আমার সাথে কথা বলনি। কিছুক্ষণ চুপ থাকার পর তার আম্মু কান্না করে দিল। সে জানতো এটা বললে তার আম্মু কষ্টে কান্না করবে। এটা বলেই শুধু তার রাগ ভাঙানো যায়। তোকে কতবার বলছি এই কথা কখনো মুখে আনবি না, তারপরও কেন বলিস? আমার বুঝি কষ্ট হয় না? আরে আম্মু, কান্না করছো কেন? আমি তো শুধুমাত্র মজা করছিলাম। তাই বলে প্রতিবার এরকম মজা করবে? তুমিও তো প্রতিবার রাগ করো। থাক, আর বলতে হবে না। থ্যাংক ইউ ডার্লিং। এখন বলো, বিয়ের কি খবর? এখনো সবাই আসেনি, তবে মনে হচ্ছে একটু পর চলে আসবে। আর তুই বাসায় আসবি কবে? কালকে চলে আসবো। পাক্কা তো? হ্যাঁ পাক্কা। মনে থাকে যেন। থাকবে, এখন রাখছি। ঠিক আছে, বাই। তারপর কলটা কেটে দিতেই রাহুল রুমে আসলো। সবাই রাজি হয়ে গেছে। সত্যি? তা কি বলেছিলি যার জন্য রাজি হয়ে গেল? আরে আমি আমার জ্ঞানে কিছুই বলিনি। এখান থেকে যাওয়ার পরে আমি প্রিয়ার রুমে যাই, তারপর প্রিয়া কিছু কথা আমাকে শিখিয়ে দেয়, আমি সেগুলো তাদের বলি। প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু প্রিয়া যখন সবার সামনে হাত কাটে তখন সবাই রাজি হয়। আলহামদুলিল্লাহ, রাজি হয়েছে, এটাই অনেক তো এখন, না কি? এখন আর কি, বিয়ে বাদ। আর আমাদের দুজনের বিয়ে 2 বছর পর। যাক, তাহলে বেঁচে গেল শালা। থ্যাঙ্কস তোদেরকে। থাকার বলা লাগবে না। সেদিনের মতো কথা বলে ঘুমিয়ে গেল। পরের দিন সকালের নাস্তা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসতেই দেখতে পেল বাসা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর হবেই না বা কেন, তার ভাই বলে কথা। গাড়িটা পার্ক করে বাসার ভেতরে চলে গেল। নিচে অনেকেই বসে রয়েছে, কিন্তু জার্নি করার জন্য কথা বলতে ইচ্ছে করছে না তার, তাই রুমে যাবে এমন সময় তার আম্মু আসলো। চোরের মতন কোথায় যাচ্ছিস? রুমে কেন? ঠিক আছে, তবে তোর ভাবির সাথে দেখা করে যা। ঠিক আছে শালা। তারপর তার আম্মুকে নিয়ে তার ভাইয়া রুমে গেল। দেখতে পেল একজন সুন্দরী রমণী লাল বেনারসি পরে বসে আছে। তার আম্মুকে দেখে সালাম করলো। এই যে নতুন বউ, তোমার নাম কি? যদিও জানে তারপরও মজা নিচ্ছে, একমাত্র ভাবি বলে। সিমরান। সুন্দর নামটা তো, আমাকে চেনো? মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। বলো আমি কে? রোদ, আমার একমাত্র দেবর। তোমার বয়স কত? এবার হয়তো তার ভাবি নিজে রেগে গেল। আর এটাই স্বাভাবিক, নতুন ভাবিকে এত এত প্রশ্ন করছে দেখে রেগে যাওয়ারই কথা। কিন্তু কি আর করা, একমাত্র ভাবি, তাকেই যদি না রাগাতে পারে তাহলে সে কেমন দেবর। কিছুক্ষণ সময় চুপ থাকার পর বলল, 20 বছর। আর আমার বয়স জানো? না। আমার বয়স 21। ও, আমার বয়স 21। ও মানে কি? নাও সালাম করো।
কথাটি বলে তার আম্মুর দিকে তাকাতেই দেখলো তার চোখ দিয়ে অগ্নি বের হচ্ছে। তার মানে এত সময় ধরে শুধু রেগে যাচ্ছিল। আল্লাহ আমাকে বাঁচাও। এই হারামজাদা, এতক্ষণ ধরে কিছু বলছি না বলে তুই যা ইচ্ছা তাই বলবি? আরে আম্মু, আমি তো মজা করছিলাম। এগুলো মজা বলে? আমি সত্যি মজা করছিলাম। ভাবি প্লিজ আম্মুকে বোঝাও, না হলে আমার কান ছাড়বে না। আম্মু রোদকে ছেড়ে দেন, আমার সাথে তো মজা করেছে, আর কারোর সাথে না। এখন কি বলে? তার আম্মু তার ভাবির কথা শুনে কান ছেড়ে দিল। কান ছেড়ে দিতেই দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ভাবি না বললে কি হতো? এখন চল ফ্রেশ হবি। তুমি যাও, আমি ভাবির সাথে একটু প্রেম করি। আবার? আরে মজা করছি তো, তুমি যাও। তারপর তার আম্মু চলে গেল। তার আম্মু চলে যাওয়ার পরে একটা চেয়ার নিয়ে তার ভাবির সামনে বসলো। আমি সরি ভাবি এসব আজাইরা প্রশ্ন করার জন্য। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। থ্যাঙ্কস। তবে তুমি গতকাল কোথায় ছিলে? একটা ফ্রেন্ডের সমস্যা হয়েছিল, তাই সেখানে গিয়েছিলাম, বাট 6 দিন আগে। ও ভাবি একটা কথা বলি। বলো। তুমি এত সুন্দরী কেন? পাম দিচ্ছ? আরে না, সিরিয়াসলি তুমি আসলে অনেক সুন্দরী। যদি আমি ভাইয়ার থেকে বড় হতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম, বাট কি আর করার, আমি তো এখন অনেক ছোটোর সাথে একটা গন্ডির প্রেমে পড়েছি। তাই? তা মেয়েটা কে শুনি? সময় হলে বুঝতে পারবে ডিয়ার ভাবি। এখন আমি গেলাম, বাই ভাবি। কিন্তু রোদ? ভাবি ডাকে কোনো সাড়া না দিয়ে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো। বিকেলবেলা কারো একজনের ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলো তার ভাবি আর তার আম্মু দাঁড়িয়ে আছে। আরে আম্মু, ভাবি তুমি এখানে, আর ডাকলে কেন? আমি এখন বাসায় যাব, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তাই? আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যেও, আর আমার ভাইয়াটাকে একটু দেখে রেখো। তার কথা শুনে তার আম্মু আর ভাবি হাসতে হাসতে চলে গেল। সে আর বসে না থেকে ঘুমিয়ে গেল। রাতে ঘুম থেকে উঠে দেখে 8:30 বাজে। তারপর ফ্রেশ হয়ে রিমিকে কল করলো। হ্যালো। হ্যাঁ, কে? আরে ভুলে গেলে আমি তোমার এক্স। ওই কুত্তা, তুই আবার ফোন দিছস? শালা লুচ্চামি করার জায়গা পাস না, তাই না? যা বাবা, আমি তোমার আবার কোথায় লুচ্চামি করলাম? তাহলে এইসব এক্সের মানে কি? মানে তুমি আমার জানো। হাস্যকর। কে তোর জানো? কেন শোনা তুমি? ওই চুপ হারামি। আর একবার যদি এসব আজে বাজে কথা বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আরে আমি আজে বাজে কথা বলছি না। আমার আর তোমার বিয়ে আগের জন্মে হয়েছিল, সেটা আমি স্বপ্নে দেখেছি, আর স্বপ্ন থেকে তোমার নাম্বার পেয়েছি, বুঝতে পেরেছেন? তোকে মারার পর বুঝবো। ছি, কেউ কি তার বিএফকে মারে? এত সহজে না শোনা। এখন ফোন রাখছি, বাই। রিমি কিছু না বলে কলটা কেটে দিল। সেও আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ফেসবুকিং করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন কলেজে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আর রিমিকে খুঁজতেছে রোদ। কারণটা হলো এখনও রিমি কলেজে আসেনি। পরে জয়ের গার্লফ্রেন্ডের থেকে জানতে পারলো রিমির বড় বোনের বিয়ে, তাই কলেজে আসছে না। কিছুক্ষণ পর রিমিকে কল করলো। কি জান, বড় আপুর বিয়ে হলো আর আমাকে দাওয়াত করলে না? ওই তুই কে যে তোকে দাওয়াত করতে হবে? তোকে বলছি না আজে বাজে কথা বলবি না। আমি তো তোমার একমাত্র এক্স, তাই না? আবার এক্স? রাখ তুই। রেগে গিয়ে কলটা কেটে দিল। তাতে তার কি? সারাদিন ক্লাস করে বাসায় চলে আসলো। মনে হচ্ছে মেয়েটারই বিয়ে। এভাবেই 2 দিন কেটে গেল, কিন্তু একদিনও রিমি কলেজে আসেনি। ভাবছে আজ কলেজে যাবে নাকি যাবে না। একবার যাবে, আবার একবার যাবে না। কলেজে যেতে ইচ্ছে করছে যদি রিমি কলেজে আসে, আর কলেজে যেতে ইচ্ছে করতেছে না, কারণ আজকে বাসায় তার ভাবি আসবে। কিছু সময় ভাবার পর কলেজে গেল। কলেজে এসে অনেকক্ষণ রিমিকে খোঁজার পরেও পেল না, তাই মন খারাপ করে বসে আছে। এমন সময় তার আব্বু কল করলো। কোথায় তুমি? জি আব্বু, আমি কলেজে। বাসায় চলে এসো, বৌমাকে আনতে যেতে হবে। আব্বু তোমরা চলে যাও। কিন্তু তুমি? আমি যেতে পারবো না, আর এখন কলেজ ছাড়া আমি কোথাও যাব না। কথাটা বলেই রেখে দিল, কারণ সে জানে তার আব্বু এখন অনেক কথা শুনিয়ে দিতে পারে। কিছু সময় রিমিকে আবার খুঁজলো, কিন্তু পেল না, তাই এবার ওকে কল করলো। এই, তুই কলেজে আসো না কেন? তুই কে রে যে তুই আমাকে কলেজে আসতে বলছিস? তুই কি আমাদের কলেজের? আমি তোমার কলেজের না, তবু তোমাকে প্রতিদিন অনুসরণ করি। তুই কি আমার সেক্রেটারি যে অনুসরণ করিস? সেক্রেটারি না, তবে তুই বললে না করব না। সেটা পরে দেখা যাবে।
এখন তোর পরিচয় দে, তারপর তোকে দেখাচ্ছি আমি তোকে কি করি। ভয় দেখাচ্ছ? তোর যদি মনে হয় ভয় দেখাচ্ছি তাহলে ভয়ই। ভয় দেখিয়ে কি লাভ? আর তুমি যদি আমার পরিচয় জানতে পারো তাহলে তুমি নিজেই ভয় পাবে, বুঝলে শোনা? ওই কুত্তা, তোরে বলছি না এই জানু শোনা বলে ডাকবি না। তুমি আমার মেয়ে বন্ধুর মতো। মেয়ে বন্ধু মানে? সেটা তুমি বুঝবে না। আমার বুঝতে হবে না। ঠিক আছে, কালকে কি কলেজে আসবে? সেটা তোকে কেন বলতে যাব? ওই তাও ঠিক, ওকে রাখছি, এখন ভালো থাকো। কথা বলা শেষ করে কলটা কেটে দিল। তারপর ক্লাসে চলে এলো। এখন একা একা বসে আছে। এমন সময় জয় আর রাহুল আসলো। কি রে মজনু, কি খবর? পুরো দেবদাস। কেন, কি হয়েছে? আরে ও তো সবসময় আজে বাজে কথা বলে। তাহলে তোর পরিচয় দে। না, আগে পরিচয় দেওয়া যাবে না। কেন? কারণ আমি চাই না কেউ আমাকে আমার আব্বুর পরিচয়ে ভালোবাসুক। আমি চাই সে শুধু আমাকে প্রচুর ভালোবাসবে। ঠিক আছে, তাহলে লেগে থাক। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলো। বাসায় এসে আমজাদ আঙ্কেলকে বাইরে থেকে দুজনের খাবার আনতে বলল। 10 মিনিট পর আমজাদ আঙ্কেল রুমের বাইরে থেকে বলল, ছোট সাহেব আসবো? আরে কাকা, বাইরে কি করছেন? আসেন। আর আপনাকে কতবার বলবো আমাকে ছোট সাহেব বলতে না। আমাকে আপনার ছেলের মতো দেখবেন। আমাকে আমার নাম ধরে ডাকবেন, ঠিক আছে? ঠিক আছে, এই নাও। দেন আর একটু অপেক্ষা করেন। আমজাদ কাকাকে একটু অপেক্ষা করিয়ে দুজনের খাবার থেকে একটা প্যাকেট ওনাকে দিল। আজ আমজাদ কাকা কিছু খায়নি, তার কারণ তিনি শুধু তার জন্যই অপেক্ষা করছিল, তা না হলে বাসায় গিয়ে খেয়ে আসতেন। সে যাই হোক, ওনাকে খাবারের একটা প্যাকেট দিল, আর একটা সে নিজে খেলো। খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলে দেখলো সবাই নিচে আছে, শুধু আব্বু ছাড়া। সম্ভবত তিনি এখনো অফিসে গেছেন। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? না মানে আম্মু এমনি। রোদ, আমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে রুমে এসো আমার। না, তুই আমার রুমে আয়। ঠিক আছে, চলো। তারপর ভাইয়ের সাথে তার রুমে গেল, কিন্তু এখানে তো ভাবি রয়েছে। তার ইম্পর্টেন্ট কথা বলে তাকে রুমে আনার কি আছে? ভাই, এখানে তো ভাবি আছে। সিমরান থাকলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে বলো। তোর কি সিমরানকে পছন্দ হয়নি? হঠাৎ এই প্রশ্ন? কারণ তুমি আমাকে আনার জন্য আমার বাসায় যাওনি, ঠিক আছে? তখন না হয় তোমার কাজ ছিল, বাট আজ তো ফ্রি ছিলে, তাই না? আরে ভাবি, ফ্রি ছিলাম, বাট অনেক প্যারা। প্যারা মানে? আমি এখানে একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে সহ্য করতে পারে না। কে সেই মেয়ে শুনি? আরেকদিন বলবো। ঠিক আছে। এটাই কি তোমাদের ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে। তার ভাইয়া রুম থেকে বের হয়ে চলে আসলো। অনেকদিন হলো ছাদে আসে না, যার জন্য বিকালের মুগ্ধতা পরিবেশটাকে উপভোগ করা হয় না। তবে আজ অনেক ভালো লাগছে। হঠাৎ রিমির কথা মনে পড়তেই পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে গিয়ে রিমিকে নক করলো। তবে কোনো রিপ্লাই আসলো না, হয়তো ফেসবুকে নাই। সে আর কোনো কিছু না ভেবে বিকাল বেলার মুগ্ধ পরিবেশটা উপভোগ করতে লাগলো। অনেকক্ষণ ছাদে থাকার পর রুমে আসলো, কিন্তু রুমে ভালো না লাগায় ওর আব্বু আম্মু রুমে গেল। তারপর তাদের সাথে কিছু কথা বলে রুমে এসে ফোনের ডাটা অন করতেই মেসেঞ্জারে একটা শব্দ হলো। লক্ষ্য করলো রিপ্লাই দিচ্ছে, তবে শুধুমাত্র একটা রাগী ইমোজি। কি আর করা, তারপর আর কোনো টেক্সট না করে সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন খুব সকালে কারো ডাকে ঘুম ভেঙে গেল। পুরোটা মেজাজ খারাপ করার লুক নিয়ে তাকিয়ে দেখলো তার ভাবি দাঁড়িয়ে আছে। কেউ ডাকছে কেন? ঘুম থেকে উঠো। একটু পরে তুমি যাও। না, এক্ষুনি ওঠো। ভাবি প্লিজ। বুঝতে পারছি, আমার ছোট বোনের সাথে তোমাকে বিয়ে দিতে হবে, তাহলে বুঝবে। কেন, তোর বোন কি ভূত? ভূত না, তবে ভূতের থেকে বেশি কিছু। বেশি কিছু মানে? যে সকালে ঘুম থেকে ওঠে না, তার শরীরে পানি ঢেলে দেয়। আমাকে অনেকবার দিচ্ছে। আচ্ছা বাবা, উঠছি। তারপর তার ভাবি চলে গেল। সে তো আর জানে না যে তার ভাবির বোন রিমি। জানলে ভাবিকে এতক্ষণে বলে দিত। সে ফ্রেশ হয়ে নিচে আসলো খাওয়ার জন্য। নিচে আসতেই দেখে তার আব্বু বসে আছে। এত সকালে ঘুম থেকে ওঠার কারণ কি? তোমার বৌমা আছে না, তো তার ছোট বোনকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিয়ে মানে? আব্বু তোমার একটু বয়স হয়েছে, তুমি বুঝবে না? বুঝবো না মানে? তুই দাঁড়া। কে শুনে কার কথা? একেবারে রান্নাঘরে তার আম্মুর কাছে আসলো। দেখে তার আব্বু দরজা অব্দি এসে আর আসছে না। আব্বু আসো, অনেক ভালো রান্না হচ্ছে। না থাক, আমি যাই। এখানে কেন এসেছিস? তার আব্বু কিছু বলার আগে রোদ বলল, আব্বু আমাকে মারার জন্য এসেছে।
কি? আরে আমি তো মজা করছিলাম। আর মজা করতে হবে না, তুই এখন এখান থেকে যা। এটা অবশ্য আজ প্রথম না, এটা আরও অনেকবার হয়েছে। যখন তার আব্বু তাকে মারতে আসে সে তার আম্মুর কাছে যায়, আর আম্মু যখন মারতে আসে তখন আব্বুর কাছে চলে যায়, যার জন্য কেউ তাকে মারতে পারে না। তার আব্বু চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে আম্মু এবং ভাবির কাছে বসলো সে। ওই, আজ কি বলেছিস? বলেছি যে ভাবির ছোট বোনকে বিয়ে করব। কি? তুমি তো আমার ছোট বোনকে এখন অব্দি দেখো নাই। আরে আমি মজা করছিলাম। গাধা। সে যাই হই, রোদ, আজকে কিন্তু আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আজই? হ্যাঁ। ঠিক আছে, তাই হবে। তারপর আম্মু এবং ভাবির সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলো। কিছু সময় পর ভাবিকে নিয়ে ঘুরতে গেল। এখন বলো কোথায় যাবে? প্রথমে তোমার কলেজে চলো, তারপর অন্য কোথাও যাব। কলেজে কেন? আমার বোন সাথে যাবে। ঠিক আছে। তারপর তার ভাবিকে নিয়ে কলেজে গেল। কলেজে নামার পর তার ভাবি কাকে যেন কল করে কথা বলতে লাগলো, তাই সে বাইরে গেল। বাইরে বেরিয়ে 5 মিনিট অপেক্ষা করে দেখলো রিমি তার দিকে আসছে। রিমি জেনে গেল না তো আমি যে সেই ছেলে, কিন্তু আমি যে কাউকে বলি নাই, তাহলে জানলো কি করে? আল্লাহ, এখন না জানি কি করবে। আল্লাহ আমাকে বাঁচাও। মনে মনে বলল এইসব, আর রিমি এসে বলল, কুত্তা তুই এখানে? জানি এখানে না মানে? কি মানে করছিস? তুই এখানে কেন সেটা আগে বল। কিছু বলতে যাবে ঠিক তখনই ভাবি বলল, রোদ ভেতরে আয়। তার মানে তুই ড্রাইভার? আমি ড্রাইভার? আমি তো সেটাই বলছি। ড্রাইভার। তোমাকে একটু পরে বলছি। রিমিকে কিছু বলার সুযোগ না দিয়ে ভাবিকে গাড়ির ভিতর থেকে বাহির করে একটু দূরে নিয়ে আসলো। আরে বাইরে আনলে কেন? ওটা তোমার কি হয়? কেন? আমার বোন। নিজের বোন? হ্যাঁ, কিন্তু তোমাকে কি কিছু বলেছে? বলেনি, তবে বলবে। কি বলবে? এটাই সেই মেয়ে। কোন মেয়ে? আরে আমি যাকে ভালোবাসি। কি? তার মানে রিমি? হ্যাঁ। ঠিক আছে, আমি ওকে সব বলবো। না ভাবি, কিছু বলবে না। ও যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে আমি ড্রাইভার। কি বলছিস? এসব পাগল হয়েছিস? না, তোমাকে যা বলছি তাই করবে, প্লিজ। কিন্তু রোদ, তুই এসব কেন করছিস? সময় হলে বুঝতে পারবে। ঠিক আছে, তোর ইচ্ছা। তারপর ভাবিকে নিয়ে ঘুরতে গেল একটা পার্কে। তার ভাবি তার ভাইয়ের সাথে কথা বলতে থাকলো, আর রিমি তাকে বলল। আর হ্যাঁ, রিমি তার কথা সব ভাবিকে বলে দিচ্ছে। ওই, তোরে এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাস না? কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের জন্য বাদাম নিয়ে আয়। আমার কাছে টাকা নাই। জানি তো আমি তোর কাছে টাকা নাই, তাই তো বললাম। আর তুই আমাকে আই লাভ ইউ বলেছিলি। তুই নিজেকে একবার দেখ, আমাকে একবার দেখ। আর তোর সাথে কি আমার যায়? সরি। কিসের সরি? সারা ফকির কোথাকার। রিমির কথা শুনে প্রচুর রাগ হতে লাগলো। সব সময় বাজে কথা বলে। চুপ, একদম চুপ। আরেকটু কথা বললে আমি তোকে কি করব আমি নিজেও জানি না। কি আছে তোর যার জন্য এত অহংকার? আমি তোকে ভালোবাসি, তবে তোর সম্পত্তির জন্য না। সরি, এটা তোর সম্পত্তি না, তোর বাবার সম্পত্তি। কি বলছিস? বারবার আমি ফকির? হ্যাঁ আমি ফকির, তবে একটা কথা বারবার বলবি না। আর কি চেয়েছিলে? বাদাম। তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। একেবারে কথাগুলো বলেছে সে, কিন্তু দেখলো রিমি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হয়তো এমন কিছু আশা করেনি। তারপর ওখান থেকে চলে এলো ভাবির কাছে। ভাবি, কিছু টাকা দেন, বাদাম কিনবো। বাসা থেকে বের হওয়ার সময় ওয়ালেট আনতে ভুলে গেছি। ঠিক আছে, কিন্তু তোমার আর রিমির মধ্যে কি এমন কথা হলো? দেখলাম তুমি রেগে কথা বলছো। একেবারে কথাগুলো বলেছে সে, কিন্তু দেখলো রিমি মূর্তির মতন দাঁড়িয়ে আছে। হয়তো এমন কিছু আশা করেনি। তারপর ওখান থেকে চলে এসে ভাবির কাছে এলো। ভাবির কাছ থেকে টাকা নিয়ে বাদাম কিনে রিমির কাছে গেল। তবে রিমিকে দেখে অনেকটা অবাক হলো, কারণ সে যে অবস্থায় দেখেছে ঠিক একইভাবেই রয়েছে। পেতনি ধরলো না তো, তাতে আমার কি? বাদাম হাতে ধরিয়ে দিয়ে বলল, নে খা। কিন্তু তাতেও কোনো কথা বলল না। এবার একটু ভয় হলো। মেয়েটির কিছু হয়ে গেল না তো? মনে মনে বলছে। ঠিক তখনই একটা ফাজিল বুদ্ধি মাথায় আসলো এবং সেটা প্রয়োগ করলো। ভাবি, তোমার ছোট বোন কেমন জানি হয়ে গেছে, আমাকে কিস করতে চাইছে। কথাটি বলে রিমির দিকে তাকাতেই তার মনে হলো ওর চোখ দিয়ে আগ্নেয়গিরি বেরোচ্ছে। ভাবি প্লিজ, ভাইয়ের সাথে কথা বলা বাদ দিয়ে তোমার এই পেতনি বোনটাকে বোঝাও। আমার ইজ্জত লুটে নিল। তার কথা শুনে ভাবি ভাইয়ের ফোন কেটে তাদের কাছে এলো।
কি হয়েছে তোমাদের? ভাবি আমার সব শেষ। শেষ মানে? তোমার বোন আমার। আর কিছু বলা হয়ে উঠল না, কারণ তার আগেই রিমি ওর হাত দিয়ে তার মুখ চেপে ধরলো। রিমির হাতটা মুখে পড়তেই সে যেন কোথায় হারিয়ে গেল। সেই মেয়ে ডাহা মিথ্যা কথা মেনে নিয়ে তাকে আটকে রেখেছে। মনটা চাইছে তার রিমির এই সুন্দর হাতটা ভালোবাসার পরও সেঁকে দেই, কিন্তু পারছি না। সে যাই হোক, রিমি ভাবিকে একটু দূরে যেতে বলল। ভাবি আর কোনো কথা না বলে চলে গেল, কারণ ভাবিটা তার ভাইয়ের সাথে ফোনে প্রেমালাপ করবে। ভাবি চলে যাওয়ার পর রিমির হাতটা সরালো। তোমার হাতটা কিন্তু অনেক শৈল্পিক। শালা লুচ্চা, আপুকে মিথ্যা কথা বললি কেন? তুমি পেতনির মতো দাঁড়িয়েছিলে তাই ওই রকম করলাম, কারণ আমি অল্প বয়সে বিধবা হতে পারবো না। বিধবা মানে? তুমি বুঝবে না। যাও, তোমার আপুর সাথে হাঁটাহাঁটি করো, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রিমি কিছু না বলে চলে গেল। আরো কিছু সময় পর তার ভাবি আর রিমি আসলো। তারপর তারা দুজনে গাড়িতে বসলো। ভাবি এত তাড়াতাড়ি বাসায় যাবে? তাহলে কি করব? তুই তো গাড়ির মধ্যে বসে পাইছিস, এক ফোন টিপা। আরে তোমার তো ছোট বোন ছিল, আর বিয়ান কেমন ঘোরাঘুরি করলেন? আপু আমি শিওর তোমাদের দুজনের কথা বলা দেখে আমি পাগল হয়ে যাব। কেন, পাগল হবার কি আছে? আগে বল তুই কে? ড্রাইভার। তাহলে আপুকে ভাবি ডাকছিস কেন? বড় ম্যাডাম বলে দিছে। বড় ম্যাডাম মানে? ভাবির শাশুড়ি মা। ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। কি ভেবেছিলে? সেটা তোর জানা লাগবে না, এখন চল। সে আর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলো। তবে কোথায় যাবে সেটা জানে না, তাই ভাবিকে বলল, ভাবি এখন কোথায় যাব? আমার বাসায় নামিয়ে দিও, তারপর রিমি তোমাকে পরে ঠিকানা বলে দিবে। ঠিক আছে। তারপর ভাবিকে বাসায় নামিয়ে দিয়ে আবার ড্রাইভ করতে লাগলো। এই যে ম্যাডাম, বাসার ঠিকানা বলেন। মাগুরা RF টাওয়ার। এরকম চুপ হয়ে গেলে কেন? বিএফটার জন্য কষ্ট হচ্ছে। বিএফ মানে? আমায় বলনি কেন? তোকে বলতে যাব কেন? দেখো রিমি, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওই চুপ, তোর কোনো ঠিকানা আছে? কাজ তো করে শুধু ড্রাইভিং, সেটা আমার দুলাভাইয়ের বাসায়। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? এত কথা বলা বাদ দিয়ে গাড়ি চালা। গাড়ি ড্রাইভ করছে এমন সময় রিমি গাড়ি থামাতে বলল, কিন্তু এটা তো তার বাসা না। ওই শালা ফকির, এই দেখ আমার বিএফ। পিকটা দেখার পর সে হাসবে নাকি কান্না করবে কিছুই বুঝতেছে না, কারণ পিকটা কোনো মানুষের না, শুধুমাত্র একটা বিড়ালের। কি হলো, কথা বলছিস না কেন? না মানে এমনি। তাহলে হাসছিস কেন? তেমন কিছু না। ওই চুপ, এখন তাড়াতাড়ি গাড়ি চালা। ঠিক আছে জানেমান। তোকে আমি থুর। রিমির সাথে আর কোনো কথা না বলে ওর দেওয়া ঠিকানাই নিয়ে আসলো। রিমি গাড়ি থেকে নেমে চলে গেল। কি মেয়ে রে বাবা, একটাবারের জন্য বাসার ভিতরে আসতে বললো না? শালি কিপটে একটা। তারপর সেখান থেকে বাসায় চলে এলো। এভাবে আরো কিছুদিন চলে গেল। রিমিকে এখনো অবধি তার পরিচয় জানতে দেয়নি। সে কে আর কি তার পরিচয়। একদিন রাতে আম্মু আব্বুর সাথে কথা বলছে এমন সময় তার ভাবি আসলো। বৌমা কিছু বলবে? হ্যাঁ আম্মু। বলো। আম্মা, আমি আসলে কালকে বাসায় যেতে চাচ্ছিলাম। কিছুদিন পরে গেলে হয় না? ঠিক আছে আম্মা। আর আম্মা, আপনি কি রোদের বিষয়ে কিছু জানেন? ভাবি, তারা সব জানে। তুমি এখন তার পরিচয় দিও না, দিলে আমার জীবনের ফালুদা বের করে ছেড়ে দেবে। বৌমা তুমি ওর কথা শোনো না, তুমি আমাদের সব বলো। তারপর আর কি, তার কলিজার ভাবিটা সবকিছু তার আব্বু আম্মুকে বলে দিল। আব্বু আম্মু তোমরা জানো ভালো করে, বাট রিমি কিছু জানে না। ও জানে আমি শুধুমাত্র তোমাদের বাসার শুধুমাত্র একটা ড্রাইভার। ঠিক আছে, তাই হবে। এরপর আব্বু আম্মু আর ভাবির সাথে আরো কিছু সময় কথা বলে রুমে চলে এলো। অপরদিকে সেদিনের মতো ঘোরাঘুরি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ভাবতে থাকে রোদের কথা। ছেলেটা কত কিছু সহ্য করে যাচ্ছে, কিন্তু কখনো আমার এসব কথার বিপরীত উত্তর দেয়নি। কত ভালোবাসে পাগলটা। এইসব ভাবতে ভাবতে পিছনে থাকা বালিশটাকে জড়িয়ে ধরে। রাতের খাবার খেয়ে রিমি রুমে গিয়ে বন্ধুদের সাথে ফেসবুকে কথা বলায় মগ্ন। তখন রিমির আপু মানে রোদের ভাবি রিমিকে কল করে। রিমি, কেমন আছিস? হ্যাঁ গো, ভালো। তুমি কেমন আছো? ভালো। আব্বু আম্মু কেমন আছে? তারাও ভালো আছে। রিমি, একটা কথা বলার ছিল। সেটা বলার জন্য কি তোমার পারমিশন নিতে হবে? কি বলবা বলো। শোনার পর সত্যিটা বলবি তো? হ্যাঁ রে আপু, একদম সত্যি কথা বলবো। তুই কি কাউকে ভালোবাসিস?
কথাটি শোনার পর যথারীতি দুজনে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর রিমি বলল, মানে আপু আসলে সত্যিটা কিন্তু বলার প্রমিস করেছিলি। হ্যাঁ আপু, ভালোবাসি। আস্তে বলল, তা ছেলেটাকে শুনি। শোনার পর রাগ করবা না, আগে বলো। আরে রাগ করবো কেন? আসলে আমি যাকে ভালোবাসি সে অনেকটাই গরিব, কিন্তু আপু বিশ্বাস করো ও অনেক ভালো। ঠিক আছে, এবার বল ছেলেটা কে? আসলে আপু, ছেলেটা তোমাদের বাসার ড্রাইভার। কি ড্রাইভার? হ্যাঁ আপু। তুই শেষে কিনা একটা ড্রাইভারের সাথে? নাম কি? রোদ। অনেকটা ভয় পেয়ে। ভাবির কথা শুনে এত খুশি হয়েছে যে বলার মতো নয়। তারপরেও ভাবি নিজেকে স্বাভাবিক রেখে রিমিকে পরীক্ষা করার জন্য বলল, কি বলছিস এসব? ভেবে দেখেছিস? এখানে ভাবার কি আছে? কিন্তু তুই কি জানিস আমার দেবর তোকে কত ভালোবাসে? দেখো আপু, আমি তোমার দেবরকে চিনি না, আর তাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। কেন পারবি না? কারণ আমি রোদকে অনেক ভালোবাসি। যেদিন থেকে ওর সততা দেখেছিলাম সেদিন থেকে ওকে ভালোবাসি। তোমরা হয়তো জানো না যে রোদ তোমাদের বাসায় ড্রাইভিং এর পাশাপাশি লেখাপড়া করে। তাতে আমার কোনো কিছু যায় আসে না। তবে আমি সেদিন ওকে বিনা অপরাধে মেরেছিলাম, তারপরও কোনো প্রতিবাদ করেনি, বরং হাসি মুখে সহ্য করেছে। একদিন আমি বাসায় আসার পথে দেখলাম যে রোদ একটা ছোট্ট প্রতিবন্ধী ছেলেকে সাহায্য করছে। সেটা দেখার পর আমি ওকে ফলো করি। রোদ ওই ছেলেটাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেই প্রতিবন্ধী ছেলেটাকে অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। এটাই শেষ নয় আপু, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সেই ছেলেটাকে নিয়ে রিকশায় ওঠে। আমি তাকে ফলো করে আমিও একটা রিকশা নিই। রিকশা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম রোদ ছেলেটাকে অনাথ আশ্রমের ভেতর নিয়ে গেল। আমি দূর থেকে স্পষ্ট দেখলাম যে রোদ ছেলেটাকে ওর মানিব্যাগ থেকে প্রায় সবগুলো টাকা দিল আর অনাথ আশ্রমে দান করে। তখন থেকে আমি ওকে ভালোবাসি, কারণ যে ছেলেটা একটা অনাথ ছেলেকে এতটা ভালোবাসে, তাহলে আমাকে কতটা ভালোবাসবে সে। হ্যাঁ আমি জানি ওর বেতন কম, টাকা পয়সা কম, তোমরা ওকে কম টাকা দাও, কিন্তু আপু বিশ্বাস করো আমার এতে কোনো সমস্যা হবে না। আমি অল্পতেই অনেক খুশি। প্লিজ আমাকে এই বিষয় নিয়ে আর কোনো কথা জিজ্ঞেস করো না। রিমির কথা শুনে ভাবি নিজেও যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। অনেকটা ভাবির গর্ব হচ্ছে বটে, কেননা তার ছোট বোন টাকাকে নয় বরং ভালোবাসাটাকে আপন করে পেতে চায়। রিমির কথাগুলো শোনার পর ভাবির চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। রিমিকে কি বলে এখন সান্ত্বনা দিবে সেটা খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে পড়লো রোদকে যেসব কথা বলে অপমান করে সেসব কথা, তাই বলল, কিন্তু তুই তো রোদকে সহ্য করতে পারিস না। তোমাকে কে বললো? আমি তো নিজেই শুনলাম তুই ওকে ছোট লোক, ফকির আরো অনেক কিছু বলে অপমান করিস। করি, তবে সেটা শুধু ওকে পরীক্ষা করার জন্য। বুঝলাম, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না, এখন রাখছি, ভালো থেকো। থামিয়ে দিয়ে ভাবিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিমি কলটা কেটে দেয়। কলটা কেটে দেওয়ার পর রুমটা বন্ধ করে দিয়ে রিমি নীরবে কান্না করে, কারণ তার মনে একটা ভয় হচ্ছে। সেইটা হলো যদি তার পরিবার এটা মেনে না নেয়, আবার রিমির আপু মানে ওর ভাবি যদি রোদকে চাকরি থেকে বের করে দেয়। সঙ্গে হাজারো ভাবনা নিয়ে অনেকক্ষণ কান্না করার পর কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। এদিকে রিমির সাথে কথা বলা শেষ করে ভাবি কি করবে ভেবে পাচ্ছে না। রিমির সাথে যেসব কথা হয় সেটা ভাইয়াকে বলে। সবকিছু বলার পর ভাইয়া নিজেও অনেক খুশি হয়। এক পর্যায়ে ভাবি রোদকে বলার জন্য রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখন ভাইয়া ভাবিকে বাধা দেয় এবং বলে যে সারপ্রাইজ দিবে। সেদিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন প্রতিদিনের মতো কলেজে চলে আসলো। তবে আজ কলেজে যাবার পরপরই রিমিকে দেখতে পেল, কিন্তু রিমিকে দেখার পর হঠাৎ করে বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা অনুভব করলো। কারণ রিমিকে দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে, অনেকটা ফোলা ফোলা লাগছে। এমন অবস্থায় দেখতে একদম খারাপ লাগছিল। তাই ক্লাসের দিকে পা বাড়ালো, কিন্তু রিমির ডাক শুনেই দাঁড়িয়ে গেল। রোদ, আজকে তোকে কেউ কিছু বলেছে? কে কি বলতে যাবে? না মানে আমার আপু, তুই যে বাসায় চাকরি করিস সে বাসার লোকজন। সেটা চাকরি নয়, বলো আমি যে বাসার চাকর সেই বাসার মানুষজন। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দেবো কুত্তা। আর আমি কি করব শুনবে? কি করবি তুই? কলার ধরে ভালোবাসি বলবো। থুর, তোর সাথে কথা বলাই বোকামি। কথাটা বলেই রিমি তার কলার ছেড়ে দিয়ে চলে গেল। আজকের ব্যবহার দেখে অনেকটা অবাক হলো, কারণ আজ নিজে থেকে তার সাথে কথা বলল। অন্যদিন হলে তো আপনারাই বুঝতেই পারছেন। সে যাই হোক, ওখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে এলো। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাসায় চলে এলো। বাসায় এসেই ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে নিচে আসতেই ভাবি বলল, রোদ ভাই, আমার এখন থেকে একটু কম ঘুমানোর চেষ্টা করিস। কেন ভাবি? এটা তোর উপকারের জন্যই। উপকারটা কি শুনি?
এখন বলা যাবে না, আম্মা আছে। তার মানে আমি এই পরিবারের বাইরের মানুষ? মা কি যেন বলো? তুমি তো আমাদের সবার কলিজা, তাই না রোদ? থাক, আর বলতে হবে না। এখন কিছু বলবে নাকি আমি চলে যাওয়ার পর বলবে? না আম্মা, তুমি এখানে থাকো। বলো তাহলে। তারপর ভাবি গত রাতে রিমির কথাগুলো সব বলল। সব শোনার পর সে নিজেও বিশ্বাস করতে পারছে না রিমি তাকে এতটা ভালোবাসে। ভাবি তুমি সত্যি বলছো সব? শোনার পর সে বলল, তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? ও ভাবি তুমি আমায় কি শোনাইলা? বুঝলে মন চাইছে এখন এই লুঙ্গি ড্যান্স দেই। থাক, আর করুম না। তার ভাবিকে জড়িয়ে ধরে একদৌড়ে রুমে চলে আসলো। রুমে এসে টেলিভিশন চালু করে ফুল সাউন্ড দিয়ে ডান্স শুরু করে দিল। ডান্স করতে করতে হাঁপিয়ে বিছানায় গায়ে দিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে গেল মনে নেই। রাতে খাবার জন্য আম্মু ডেকে তুললো। তারপর রাতের খাওয়া শেষ করে রুমে চলে আসলো। কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে ঘুমাতে যাবে এমন সময় রিমির কথা মনে পড়লো। মেয়েটা পারেও বটে তাকে বোকা বানাতে, আর যেটা চেয়েছিল সেটাই হলো। রিমি টাকাকে নয়, বরং তাকে এবং তার সততাকে ভালোবেসেছে। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরের দিন কলেজে ঢোকার সময় দেখলো রিমি এবং ফ্রেন্ডগুলো বসে আড্ডা দিচ্ছে। ওদের কাছে যেতে যেতে ভাবতে লাগলো, মেয়েটা পারেও, এতদিন কত বকা অপমান করলো আর সেই নাকি আমাকে ভালোবাসে। তুমি অপেক্ষা করো সোনা, আমাকে কষ্ট দিয়ে তুমি হাড়ে হাড়ে টের পাবে। তো এসব ভাবতে ভাবতেই রিমিদের কাছে চলে এলো। তুই এখানে কেন? তোমার সাথে প্রেম করতে আসলাম। কথাটি বলে রিমির পাশে বসলো। তুই এখানে বসলি কেন? তাহলে কি তোমার কোলে বসবো? তোরে আমি। তারপর তার গলা ধরে কিছু সময় ঝাঁকানোর পর ছেড়ে দিয়ে আগের অবস্থায় বসলো। আর মারবে না? তুই কে যে তোকে মারতে যাব? তাহলে এখন মারলা কেন? মন চাইলো তাই মারলাম, দরকার পড়লে আবারও মারবো, তাতে তোর কি? যদি আমি কোথাও হারিয়ে যাই? হারিয়ে যাবে মানে? তুমি বুঝবে না। এখন বলো কেমন আছো? সেটা তোকে বলতে যাব কেন? আমাকে না বললে কাকে বলবে শুনি? যাকে ইচ্ছা তাকে বলবো। আর তুই এখান থেকে যা, না হলে তোর খবর আছে। ওকে যাও, বলতে হবে না। যখন আমি চলে যাব তখন বুঝতে পারবা। কুত্তা ফকির, বারবার কোথায় চলে যাওয়ার কথা বলছিস তুই? তোকে আমি। কে শুনে কার কথা এক দৌড়ে ক্লাসে চলে এলো। ক্লাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এমন সময় রিমি ক্লাসে আসলো। সেদিকে খেয়াল না করে বন্ধুদের সাথে মজা করতে লাগলো। কিছুক্ষণ মজা করার পর ক্লাসে স্যার আসলো। তবে কিছু সময় রিমির দিকে চোখ পড়তেই দেখতে পেল তার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। এটা অবশ্য প্রথম না, মাঝে মাঝে তাকিয়ে থাকে, তবে আজকের অনেকটাই ভিন্ন কিছু চাওয়া পাওয়ার আছে তাকিয়ে। তাকিয়ে আছে। দুজনের একই সাথে চোখ পড়তেই মুচকি হেসে ক্লাসে মনোযোগ দিল। সবগুলো ক্লাস করার পর বাইরে বের হবে এমন সময় পেছন থেকে ধাক্কা দিল। জয়কে জিজ্ঞেস করলো কে থাকে ধাক্কা দিয়েছে। জয় ইশারাতে দেখালো। রিমির দিকে তাকাতেই দেখলো চুপ করে দাঁড়িয়ে আছে। মুচকি হাসি দিয়ে পড়ে যাওয়া মেয়েটার দিকে তাকাতেই ঠাস ঠাস, ফকিরের বাচ্চা, দেখে চলতে পারিস না? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ইচ্ছে করে মেয়েদের উপর পড়তে অনেক ভালো লাগে, তাই না? আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি। গালে হাত দিয়ে ইচ্ছে করে কিছু করিস নাই মানে? খুব ভালো করে জানি তোদের মতো ছেলেদের। আসিস তো বড়লোক বাপের কোনো মেয়েকে পটাতে, আর তুই আমার ড্রেসের কি করলি? তুই জানিস এই ড্রেসটার দাম কত? সারা বছর কাজ করলো এমন একটা ড্রেস কিনতে পারবি না তুই। আমি দুঃখিত। সরি বলার পর রিমির দিকে তাকালো। তবে রিমিকে দেখে অনেকটা ভয় করছে। অগ্নিময় চোখে তার আর পড়ে যাওয়া মেয়েটাকে দেখছে, কিন্তু কিছু বলছে না। সরি মানে? তোকে আজ এটার উপযুক্ত শাস্তি দিতে হবে, না হলে তোরা ভালো হবি না। তারপর পড়ে যাওয়া মেয়েটি তার এক ফ্রেন্ডের হাত থেকে সস নিয়ে রোদের শার্টের উপর ছুঁড়ে মারলো। মেয়েটা এমন কাজ করবে ভাবতে পারে নাই। শার্টের দিকে তাকাতেই বুঝতে পারলো নষ্ট হয়ে গেছে, আর বেশি সময় পড়ে থাকা যাবে না। মনে মনে এসে ভাবছে এমন সময় ঠাস ঠাস শব্দ হলো। দেখতে পেল রিমি মেয়েটাকে থাপ্পড় মারছে, আর কি মনে করে যেন পড়ে যাওয়া মেয়েটার চুল ধরে এক বোতল সস কিনে নিয়ে মেয়েটার উপর ছুঁড়ে মারলো। রিমিকে দেখে নিজেরই গলা শুকিয়ে উঠল। মেয়েটার দিকে তাকালো, তখন বলল, তুই কি বলেছিলি ড্রেসের দামও জোগাড় করতে পারবে না, তাই না? এই নে টাকা। পার্স থেকে কিছু টাকা মেয়েটার মুখের উপর ঢিল মেরে দিল। রিমি,
এখানে তো মেয়েটার কোনো দোষ নেই। তুই চুপ কর কুত্তা। এই মেয়ের সাহস কত! ওকে তো আমি আজ মেরে ফেলবো। অবস্থা বেগতিক, তাই রিমিকে এক প্রকার জোর করেই সেখান থেকে নিয়ে আসলো। আসার পরই ওই, তুই আমাকে নিয়ে আসলি কেন? তো কি করব? আর মেয়েটাকে মারছিলা কেন? মারবো না তো কি করব তাহলে? আদর করব? মানে তোর কি হাত নাই? তোকে যে মারলো তুই কিছুই বলতে পারলি না? তোমরা কিছু বলতেই পারলা না? জয় আবির রাহুলের উদ্দেশ্যে। রোদের আর্থিক অবস্থা অনেক খারাপ, কিন্তু তোমাদের তো না। কি বলবো আমরা, রোদ আগে থেকে আমাদের সবাইকে চুপ থাকতে বলেছে। তুই ওদের চুপ থাকতে বলছিস কেন? রোদের কলার ধরে। তাছাড়া কি করব? আমি তো একটা ফকির। তোকে একদম মেরে ফেলবো আর একবার এসব কথা বললে। কেন? যেটা সত্যি সেটাই তো বলছি। বলতে হবে না তোর সত্যি কথা। কিছু সময় চুপ থাকার পর আবার রিমি বলল, জয়, তোমায় শার্টের নিচে ওটা কি? টি শার্ট? শার্ট খুলো। মানে কি বলছো এসব? বলছি সেটা করো। তারপর জয় আর কিছু বলার সাহস পেল না, কারণ রিমি এখনো রেগে আছে। জয় শার্ট খুলে রিমির হাতে দিল। তারপর রিমি তাকে তার সাথে করে কলেজের বাথরুমে নিয়ে আসলো। আমাকে এখানে কেন নিয়ে আসলে? এত কথা বলছিস কেন? যা ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে এই টি শার্টটা পরে নে। তারপর রিমির থেকে শার্ট নিয়ে বাথরুমে চলে গেল রোদ। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখলো রিমি দাঁড়িয়ে আছে। এখন চলো। কোথায় যাব? মার্কেটে। এখন? কেন, তোমার কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হতে যাবে? তারপর রিমির সাথে সেখান থেকে চলে এলো। কলেজে এসে একটা রিক্সা নিয়ে দুজনে রওনা দিল। দুজনেই চুপচাপ বসে আছে। এমন সময় রিমি বলল, তুই কোনো কিছুর প্রতিবাদ করিস না কেন? কে বললো প্রতিবাদ করি না? আজ যেটা হলো সেটা? এটা তো আমারই দোষ ছিল। তাই বলে এতগুলো কথা শোনাবে? সেটা তো তুমিও বলো। তোর সাথে কথা বলে পারবো না। তারপর মার্কেটে যেয়ে শার্ট প্যান্ট তাকে কিনে দিল। মেয়েটা যতটা রাগী তার থেকে অনেক সরল। বিল দেওয়ার সময় অনেক জোর করার পরেও সে বিলটা দিতে পারল না, কারণ রিমি নিজে নিজে সব টাকা দিল। বিল দেওয়ার সময় অনেক জোর করার পরেও সে বিলটা দিতে পারল না, কারণ রিমি নিজে আজ সব টাকা দিল। তারপর সেখান থেকে বাসায় চলে এলো। এসে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ল। রাতে ফেসবুকিং করছে, হঠাৎ করে রিমির কথা মনে পড়তেই কল করলো। কেমন আছো? তোকে না বলছি আর কল করবি না? আরে আমি রোদ। কি কুত্তা, তার মানে তুই এতদিন এইসব কথা বলছিস? কেন, অন্য কেউ বলার ছিল বুঝি? তোরে বুঝতে হবে না, কাল তুই আগে কলেজে আয়, তারপর তোকে দেখাচ্ছি কার কত জন্ম হয়েছিল। কেটে দিল সেও আর কিছু না বলে সেদিনের মতো ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে থেকে তার খালাতো বোন আন্টি ও সুমি তাদের বাসায় এসে হাজির। তারপর তাদের সাথে কিছু কথা বলে কলেজের দিকে রওনা দিল। কিন্তু কলেজে যাওয়ার পর সারাক্ষণ রিমিকে খুঁজলো, কাউকে পেল না। বুঝতে পারলো হয়তো কলেজে আসেনি। ভাবিকে কল করলো। ভাবি, রিমির কি কিছু হয়েছে? আজকে কলেজে আসলো না? কিছুক্ষণ পর তার ভাবি আবার তাকে কল দিয়ে বলে রিমি একটু অসুস্থ আছে, তাই আজ কলেজে আসতে পারেনি। তারপর জয়কে সাথে নিয়ে কাজ করে বাসায় চলে আসলো। তারপর জয়ের কাছে শুনলো সামনে নাকি তাদের কলেজে নবীন বরণের অনুষ্ঠান। পরদিন সকালবেলা কেউ তাকে ঘুম থেকে ডেকে উঠালো। তারপর তাকিয়ে দেখে সুমি দাঁড়িয়ে আছে। কে ডাকছিস কেন? এখন কেউ ঘুমায়? ওর তাড়াতাড়ি। আমি ঘুমাই, যা এখন। যাব না। না গেলে আমিও আন্টিকে বলে দেব তোর আর সজলের সুমির বিএফ রিলেশনের কথা। এই না ভাই, আমার এত বড় ক্ষতি করিস না। তাহলে এখন তুই যা। তুই ঘুমা কুত্তা। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে উঠল। আজ কলেজ বন্ধ, তাই আর কলেজে যাওয়া হলো না। গান অনুষ্ঠান তাই। তারপর নিচে যেয়ে খাবার খেয়ে আন্টিদের সাথে আড্ডা দিতে লাগলো। তারপর খাওয়া দাওয়া শেষে সে তার রুমে আসার সময় তার ভাবিকে বলতে শুনলো যে ভাবি তার আর রিমির কথা সম্পর্কে বলছে। তারপর সেও তাদের সাথে যোগ দিল। রিমি আর তার কথা শুনে সুমি তাকে খেপাতে লাগলো। বেশি কিছু না বলে মাথার মধ্যে দুটো চড় মেরে তার রুমে আসলো। ভাবতে লাগলো যে কাল অনুষ্ঠানের কলেজে যেয়ে রিমিকে তার আসল পরিচয় এবং রিমিকে ভালোবাসি কথাটা বলবে, মানে প্রপোজ। তারপর রিমির কথা ভাবতে ভাবতে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরদিন সকালে রিমির দেওয়া সেই কাপড় পরে নিচে আসতেই সুমি বায়না ধরেছে তার সাথে তাদের কলেজের অনুষ্ঠানে যাবে। আর পড়াশোনার কথা বলা সত্ত্বেও ভাবি আর আম্মুর সাথে পেরে উঠল না। তারপর আর কি সুমিকে বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গাড়ির কাছে আসতে। সে গাড়ির কাছে গেল। তারপর গাড়ির ভিতরে বসে আছে। কিছুক্ষণ পর দেখলো সুমি আসলো। তারপর গাড়িতে এসে পিছনে সিটে বসলো। তারপর সে বলল যে ওই আমি কি তোর ড্রাইভার? সামনে এসে বস। সরি, তারা আসতেছি। আচ্ছা, রিমিকে কি দেওয়া যায়?
গিফট নাকি প্রপোজ? দুটোই। রিং দিতে পারিস? ওই আমি কি এখন বিয়ে করব নাকি যে রিং দিব? তাহলে ঘড়ি দিতে পারিস। এটা কিনেছি। তারপর সারাটা রাস্তা সুমির সাথে গল্প করতে করতে আসলো। কলেজে আসতেই গাড়িটা একপাশে পার্ক করার পর অনুষ্ঠানের দিকে এগিয়ে গেল। লক্ষ্য করে দেখলো তার আব্বু আর প্রিন্সিপাল স্যার নেই। বুঝতে দেরি হলো না, তারা এখন প্রিন্সিপাল স্যারের রুমে বসে আড্ডা দিচ্ছে। সেদিকে আর না খেয়াল করে সুমিকে সাথে করে নিয়ে রিমিকে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাওয়া তো দূরের কথা, তার গন্ধটাও পাচ্ছে না। তারপর সুমির সাথে কথা বলতে লাগলো। সুমিও এমন এমন কথা বলে যে না হেসে থাকা যায় না। সুমির সাথে মজা করছে, হঠাৎ দেখলো রিমিকে আজকে মনে হচ্ছে অন্য এক রিমিকে সে দেখছে। পরনে নীল শাড়ি, খোলা চুল, হাত ভর্তি অনেক রকমের চুড়ি, হালকা লিপস্টিক, এক কথায় আকাশ থেকে নেমে আসা কোনো নীলপরি। আজ মন চাচ্ছে জড়িয়ে ধরে আদর করি। মনে মনে এসব ভাবছে। তখন তখন তাদের পাশ কাটিয়ে রিমি চলে যেতে লাগলো। সে একটুও অবাক হয়নি, কারণ ও আগে থেকেই এমন। সে দৌড়ে গেল, কিন্তু তাকে দেখে অন্যদিকে চলে যেতে লাগলো। তার এমন ব্যবহার দেখে মন চাইছিল চুল ধরে আচ্ছা কয়টা দেই। এমন সময় চুল ধরে কাছে নিয়ে আসলো রিমিকে। এভাবে সবার সামনে কাছে টেনে আনায় ওর চেহারায় স্পষ্ট হয়ে ভয় দেখা যাচ্ছে, কিন্তু ওর এমন অবস্থা দেখে তার নিজের অনেক ভালো লাগছিল। তবে রিমি বারবার ছুটতে চাইছিল, কিন্তু তার শক্তির সঙ্গে পেরে উঠল না। হঠাৎ মনে পড়লো তারা কলেজে এখন, তাই রিমিকে ছেড়ে দিল। রিমি তার থেকে সরে গিয়ে সজোরে কয়েকটা থাপ্পড় মারলো। প্রতিদিন যেভাবে থাপ্পড় দেয় একদম তার ব্যতিক্রম থাপ্পড় মারার পর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোকে কত ভালো ভাবতাম, আর তুই কি না? যদি তুই আমাকে ভালোবাসবি না, তাহলে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাতি? তুই জানিস তোর জন্য সবাইকে কত মিথ্যা বলতে হয়েছে, আর তুই কি না একটা মেয়ের সাথে বসে হাসাহাসি করছিস? তাছাড়া তোর মতো ফকিরের বাচ্চা কি বা করতে পারে? সেদিন মেয়েটা ঠিকই বলেছিল যে তোরা কলেজে আসিস শুধু বড়লোক বাবার মেয়েদের পটাতে। কথাগুলো একেবারে বলল। রিমির কথা শুনে কিছুটা অবাক হলো। কিছুটা বললে ভুল হবে, অনেকটাই অবাক হয়েছে। আশেপাশে তাকিয়ে দেখলো কিছু ছেলে মেয়ে তার প্রতি বাজেভাবে তাকিয়ে আছে। হঠাৎ চোখ পড়লো আব্বুর উপর। সে স্পষ্ট বুঝতে পারলো তার আব্বুর চোখ রাগে লাল হয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারছে না তার এখন কি করা প্রয়োজন। মাথা নিচু করে আবারও আব্বুর দিকে তাকিয়ে দেখলো প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তার আব্বু চলে গেল। ওই কুত্তার বাচ্চা, কথা বলছিস না কেন? এইসব করতে আসিস কলেজে, তাই না? আর আজকে আপুকে বলে দিব যেন তোর মতন ফকিরের বাচ্চাকে তাদের ড্রাইভার যেন না রাখে। অনেকক্ষণ সুমি তাদের কথা শুনছিল। ওর দিকে তাকাতেই কেন জানি লজ্জা লাগছে। মেয়েটা কে? রিমি। কি রে, আস্তে আস্তে কথা বলছিস? আমার মন চাইছে তোকে। আবারও মারলো, রিমিকে মারলো। এই মেয়ে অনেক সময় ধরে তোর এমন আচরণ দেখছি। কিছু না জেনে না বুঝে অন্যের প্রতি কিছু মন্তব্য করা একটি ভদ্র মেয়ের ব্যবহার করতে পারে না। কি বলতে চাও তুমি? আমি বাজে? তুমি যেটা মনে করো। তুমি আমাকে চেনো না আমি কে? আর এই ছোট লোকের জন্য আমাকে মারলে? তুমি আমাকে চেনো আমি কে? চুপ, একদম চুপ। তুমি কি মনে করছো ও সামান্য একটা ড্রাইভার? সেটা ছাড়া আর কি বা হবে? আর তুমি এত কথা বলছো কেন? জানো আমি ওকে কেন মেরেছি? আজ ওকে মেরেছি শুধু তোমার জন্য। সেটা আমি আগে বুঝতে পারছি কেন ওকে মেরেছো, কিন্তু ওকে চিনো? রোদ আসলে কে? সুমি, তুই চুপ কর। তুই মানে? হ্যাঁ তুই। আমি রোদের খালাতো বোন। আর তুমি আদৌ কি জানো রোদ কে? কে তার বাবা? না। এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে সেটা জানো? আমার আপুর শ্বশুর। তোমার আপুর শ্বশুর কিন্তু রোদের কে সেটা জানো? তিনি রোদের বাবা। আর তুমি ওকে কি বলছিলে? ড্রাইভার। হাউ ফানি। আমি তোমার কথা শুনে খুশি হয়েছিলাম যে তুমি আঙ্কেলের টাকাকে নয়, বরং তুমি রোদকে ভালোবেসেছ। কিন্তু আজকে যা দেখলাম, সি। রোদ, আমি গাড়িতে গেলাম, তুই তাড়াতাড়ি আয়। কথাগুলো বলেই সুমি চলে গেল। জানো রিমি, তোমাকে নতুন করে ভালোবাসি কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে তুমি আমাকে ভুল বুঝলা। সে যাই হোক, তোমাকে আর কখনো বিরক্ত করব না। তোমার জন্য একটা ঘড়ি এনেছিলাম, ভালো লাগলে রেখে দিও। ভালো থেকো, আর পারলে আমাকে মাফ করে দিও। সরি ভাই, আমার জন্য এত কিছু হলো। আরে এখানে তোর কোনো দোষ নেই।
আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। আরে পাগলি, কান্না করছিস কেন? যা হবার তা হয়ে গেছে। কথাগুলো একেবারে বলে চলে আসলো। সুমি, আমার ফোনটা নিয়ে যা। ঠিক আছে। গাড়িতে উঠে কেন জানি না কান্না করতে ইচ্ছে করছিল তার, কিন্তু একটা বাধা তাকে কান্না করতে বারণ করছিল। তারপর সেখানে না থেকে বাসায় চলে আসলো তারা। সুমি চলে যাওয়ার পর সে গাড়িটা পার্ক করে বাসায় ঢুকতে যাবে, তখন তার আব্বুকে এমনভাবে দেখবে ভাবতেই পারেনি সে, যে কিনা ছোট থেকে তার গায়ে একটা আঁচড় অব্দি দেয়নি, আজ সেই কিনা তাকে মারলো। অবাক হয়ে তার আব্বুর দিকে তাকালো। তার আব্বু তখন বলতে লাগলো, আমি তোমাকে কি ভেবেছিলাম আর তুই কি হয়েছিস সেটা আমি ভাবতেও পারছি না। কিন্তু আব্বু। চুপ, একদম চুপ। তোর মুখে আর কখনো আমি আব্বু ডাক শুনতে চাই না। বেরিয়ে যায় এই মুহূর্ত থেকে আমার বাসা থেকে। কি বলছো এসব? আমি কারোর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, তাই হবে। চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে। জানি না আর দেখা হবে কিনা, তবে যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন আর আমাকে তোমাদের কাছে পাবে না। ভালো থেকো আম্মু, তুমি আব্বুর যত্ন নিও আর নিজেরও। কথাটি বলে বাসা থেকে বেরিয়ে এলো। আজ নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর মনে মনে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। আব্বু, তুমি নিজেই যদি আমাকে ভুল বোঝো তাহলে রিমি আমাকে কেন ভুল বুঝবে না? রিমির প্রতি অনেক রাগ হচ্ছে, কোনো কারণ না জেনেই ভুল সিদ্ধান্ত নিল। আর রিমি, তোকে তো আমি কখনো ক্ষমা করব না। এরকম হাজার প্রশ্ন আর দ্বিধা কাজ করতে লাগলো। মন চাইছে নিজেকে শেষ করে চিরতরে না ফেরার দেশে চলে যায়। নিজেকে শেষ করে দেওয়ার জন্য চলে এলো বরগুনা ব্রিজের কাছে। কান্না করতে ইচ্ছে করছে তার, কিন্তু পারছে না। শুনেছে ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু তারা কান্না করে নিজের ভিতর সততা যখন মরে যায় তখন তাদের কেমন লাগে সেটা শুধু ছেলেরাই বুঝতে পারে। অনেক ছেলেই আছে যারা এমন কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যুকে আপন করে নেয়। তাকে করতে হবে, কারণ এই পৃথিবীতে যারা আপন ছিল তারাই তাকে পর করে দিচ্ছে। আর পর কিভাবে তাকে ভালোবাসবে? মনে পড়ল সবাই তাকে ছেড়ে দিয়ে ভালোই তো করেছে। তাদেরকে তো আমি দেখাতে পারি আমি নিজেও কিছু একটা করতে পারি, কিন্তু কে আমাকে সাহায্য করবে? ফোনটাও সাথে নিয়ে আসিনি যে কাউকে কল করব। তখন তার জয়ের কথা মনে পড়ল। তারপর সেখান থেকে জয়ের বাসায় চলে গেল। জয়ের বাসার কলিং বেল বাজাতেই জয় দরজা খুলে দিল। রোদ, তোকে আজ এমন দেখাচ্ছে কেন? আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। মানে কি বলছিস? তুই আগে রুমে আয়। তারপর তারা রুমে চলে গেল। ফ্রেশ হয়ে সোফায় বসার পর প্রথম থেকে সব খুলে ফেলল। রিমি এমনটা আদৌ করতে পারলো? মন চেয়েছিল মরে যেতে, গেছিলাম ব্রিজের উপর, চলে যেতে চেয়েছিলাম না ফেরার দেশে। আর একবারও এই কথা বললে তোকে মেরে ফেলবো। তুই আর কি মারবি? নিজের ভিতরে যে মরে গেছি। তুই এখানে বসে থাক, আমি আসছি। কিছু সময় পর জয় তার রুমে আসলো সাথে ভাতের প্লেট নিয়ে। এটা খেয়ে নে। না রে, ভালো লাগছে না। বলছি না খেয়ে নে। তারপর জোর করে জয় খাইয়ে দিল তাকে। এখন কি করবি? তোর চাচ্চু কানাডার একটা কোম্পানিতে জব করে। যদি তোর চাচ্চুকে বলে দিতি তাহলে সেখানে জবের পাশাপাশি পড়াশোনা করতে পারতাম। তুই কি সত্যি কানাডা যাবি? অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হলে আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি চাচুকে বলে দিচ্ছি। আর তোর তো আগে থেকেই পাসপোর্ট আছে, তাই না? সেটা তো হবে না, নতুন করে লাগবে। কেন? আমি ওই বাসায় আর যেতে পারবো না। কেন পারবি না? জানি না, কিন্তু আমি যেতে পারবো না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আর শোন, আমার কিছু বৃত্তি পাওয়ার টাকা আছে, সেগুলো তুলতে হবে। আমি সেগুলো তুলে তোকে দিচ্ছি, আর তুই যা টাকা লাগে লাগুক, একটু তাড়াতাড়ি সব ম্যানেজ কর। আমি আর এখানে থাকতে পারবো না। শালা, তুই কি আমাকে পর ভাবিস? তুই আমার জন্য, আমার পরিবারের জন্য কি করছিস সব ভুলে গেছিস? আরে এই বাসাটা যে আছে সেটাও তোর ভাগ আছে। তোর মনে আছে তুই এই বাসা তৈরিতে তোর বাবার কাছ থেকে কত টাকা নিয়েছিস? সেগুলো কি তোর মনে নেই? আর তুই আজ বলছিস তোর থেকে টাকা নিব? দুদিন অপেক্ষা কর, আমি আর আব্বু মিলে সব করছি। ঠিক আছে, কিন্তু কেউ যেন জানতে না পারে। তাই হবে। তারপর সেখান থেকে চলে গেল। রোদ সেখানে বসে ভাবতে লাগলো। যার জন্য এত কিছু করলাম সেই কিনা আমার সাথে এমনটা করলো। ওর জন্য আব্বু আমাকে ভুল বুঝলো, আর আব্বু তো জানে আমি রিমিকে ভালোবাসি। তাহলে কেন তিনি এমনটা করলো? মানলাম আমি ভুল করেছি, কিন্তু একবারের জন্য শুনতে চাইলো না আমি কি করেছি। এখন তো আমি পরিবার থেকে দূরে আছি, কিছুদিন পর হয়তো দেশ থেকে দূরে থাকবো, কিন্তু
কিন্তু রিমিকে আমি কখনোই মাফ করব না। আমাকে অনেক বড় হতে হবে, সেদিন তোমাকে দেখাবো। এইসব ভাবতে ভাবতে সময় কেটে গেল। অনেকবার কান্না করতে ইচ্ছা করছে কিন্তু পারিনি এটাই ভেবেছে। আমাকে অনেক বড় হতে হবে। পরের দিন বিকেলবেলা ছাদে বসে আছে এমন সময় জয়ার আঙ্কেল আসলো। আঙ্কেলকে দেখার পর সালাম দিল সে। কিন্তু আঙ্কেল, যদি ওনার কোনো সমস্যা হয়? আর শোন, আমার চাচু অনেক ভালো, তোর সাথে অনেক ভালো সম্পর্ক হবে, দেখে নিস। পাসপোর্টের কি হলো? সব হয়ে গেছে, আমি আর আব্বু সেখান থেকে আসলাম, আর রুমে তোর সব কিছু আছে। এখন শুধু কিছু জামা কাপড় কিনতে হবে। তাহলে আজ রাতে শপিংয়ে যাচ্ছি। আর শোন, তোর ফ্লাইট কাল বিকাল 3:30। তারপর আঙ্কেল চলে গেল। আমি যে তোর বাসায়, এটা কি কেউ জানে? আবির আর রাহুল জানে, আর ওরা সন্ধ্যার সময় এখানে আসবে। আর কেউ তো জানে না? না, তবে ভাইয়া জানতে চেয়েছিল। তুই কি বলেছিস? বলেছি, তোর সাথে আমার কথা হয়নি। ভালো করেছিস, এখন চল নিচে যাই। তা চল। সেখানে না থেকে রুমে চলে এলো। রুমে এসে দুজনে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখন বুঝতে পারছে জীবনে বন্ধুটা কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা ছেলে মেয়ের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করা এবং বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা অনেক অনেক বেশি সাহায্য করে। আর তার জীবনে এটা বাস্তবে রূপ নিয়েছে। যেখানে নিজের পরিবার থেকে সে বিচ্ছিন্ন, সেখানে বন্ধুরা নিঃস্বার্থের মতো কাজ করে যাচ্ছে। কিরে, কথা বলছিস না কেন? জয়ের কথায় সে ধ্যান থেকে বাস্তবতায় ফিরল। না, তেমন কিছু না। তাহলে এখন রেডি হ, বের হতে হবে। কিছু থাকলে তো রেডি হব। চুপ শালা, আমার যেগুলো আছে সেগুলো পরে নে। আবির আর রাহুল পাই চলে এসেছে। ঠিক আছে। জয়ের সাথে আর কোনো কথা না বলে ফ্রেশ হতে গেল। বাথরুম থেকে শার্ট প্যান্ট পরে রুমে আসলো। রুমে এসে দেখলো রাহুল আর আবির চলে এসেছে। তোরা কখন এলি? এইমাত্র আসলাম। আর তুই কি সব ভেবে বলছিস? পারলে আরেকবার ভেবে নে। এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, বাদ দে, এখন চল। এরপর সবাই মিলে একটা মলে চলে এলো। টুকটাক কিছু কিনে নিল। মার্কেট করতে করতে অনেক রাত হয়ে যায়, যার জন্য রাতের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে যায় তারা। কি? ইস, শালা আগে বলবি না? তার দরকার নেই। কেন? এখন লাগবে না। তাহলে তোর সাথে কন্টাক্ট করবো কিভাবে? তোর চাচুর ফোন দিয়ে, আর আমি ওখানে গিয়ে না হয় একটা ফোন কিনে নিব। ঠিক আছে। কথা বলতে বলতে রাতের খাওয়া দাওয়া শেষ করে আবির আর রাহুলকে বিদায় দিয়ে রোদ আর জয় ওর বাসায় চলে এলো। সেদিনের মতো আর জেগে না থেকে ঘুমিয়ে যায়। পরের দিন ঘুম ঘুম ভাব নিয়ে দেখলো রাহুল আর আবির এসেছে। কি রে তোরা এখানে? হ্যাঁ চল, সবাই মিলে ঘুরে এসে তারপর না হয়তো সবকিছু গুছাতে শুরু করবো। ওদের সবার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না, কিঞ্চিত পরিমাণ হেসে দিল। ওই হাসছিস কেন? না এমনি। চল তোরা, আজ যেখানে বলবি সেখানে যাব। উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করার পর ওদের সাথে ঘুরতে বের হলো। 12:30 পর্যন্ত ঘোরাঘুরি করার পর জয়ের পাশেই চলে গেল। শুধু রোদ আর জয় না, সাথে আবির আর রাহুল। বন্ধুরা অনেক বড় পাওয়া, এই জন্য আল্লাহর কাছে এটা আশীর্বাদ স্বরূপ। 2 দিন আগে তার সাথে যা হয়েছে, যার জন্য আত্মহত্যা করতে গিয়েছিল, আর আজ বন্ধুদের সাথে ভালোই আছে সে। যাই হোক, অতীত নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। 3টার দিকে বাংলাদেশ বিমানবন্দরে সবাই চলে এলো। এরপর আঙ্কেলকে সালাম করে বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। কথা বললে ভুল হবে, এক প্রকার কান্না করছিল। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে বন্ধুদেরকে বিদায় দিল। ফ্লাইটে বসে ভাবতে লাগলো, আজ ওরা না থাকলে হয়তো আমি থাকতাম না। এরপর ফ্লাইটটা কানাডার উদ্দেশ্যে আকাশে উড়াল দিল। হাতে ঘড়ি, মোবাইল না থাকায় কতটা সময় লেগেছে সঠিক জানে না। আর সেখানে যেয়ে জয়ের চাচুর বাসায় উঠল। সেখানেও সে দুজন খুব ভালো বন্ধু পেয়েছে। একটা হলো জয়ের চাচুর মেয়ে তানহা, আর একটা হলো শবনম। ওরা তাকে অনেক সাহায্য করেছে। ওদেরকে আমি কখনোই ভুলতে পারবো না। এভাবে দেখতে দেখতে প্রায় 5টা বছর কেটে গেল। নিজেকে অনেক সময় অনেকভাবে আবিষ্কার করেছে। উদ্দেশ্য ছিল একটাই, অনেক বড় হওয়ার। কেরোনা ভার্সিটি থেকে পিএইচডি করে বের হলো। হঠাৎ করে জয় কল করে বলল তার আব্বু নাকি স্ট্রোক করেছে। কথাটা শোনার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাত থেকে ফোন পড়ে গেল, বুঝতে পারছিল না কি বলবে। ফোনটা তুলে তানহা কথা বলে, তাকে নিয়ে বাসায় চলে এলো। তারপর তানহা আর শবনম দেশে আসার সব ব্যবস্থা করেছে। কিছু সময় পর শবনম তাকে নিয়ে এয়ারপোর্টে চলে গেল। কথাটা শোনার পর থেকেই তার মনের ভেতর জ্বর শুরু করে দিয়েছে।
ওদেরকে তারপর বিদায় দিয়ে উঠে পড়ল বিমানে। হঠাৎ অনুভব করে পাশে বসে থাকা এক লোক কাঁধে হাত দিয়ে বলল তারা চলে এসেছে। এই ছিল তার জীবনে ঘটে যাওয়া অতীত। এখন বর্তমানে আসি। এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলো, কারণ তার আব্বুকে এখন বাসায় আনা হয়েছে। বাসায় আসতেই দেখলো সবাই নিচে বসে আছে, কিন্তু সব থেকে বেশি অবাক হলো বাসায় রিমিকে দেখে। সেদিকে খেয়াল না করে সবার কাছে একটু এগিয়ে যেতেই তার আম্মু তাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এতটা সময় আম্মুর সাথে কথা বলা তো দূরে থাক, দেখাও করতে পারেনি সে। অনেক রাগ তোর, তাই না? আজ যদি তোর আব্বুর থামিয়ে দিয়ে আম্মু আমার ভুল হয়েছে, সেটার জন্য আমি সরি, কিন্তু প্লিজ অতীতটা আর মনে করিও না। কোথায় এখন আব্বু? রুমে আছে। ঠিক আছে, আসো আমার সাথে। রুমে গিয়ে দেখলো তার আব্বু বিছানার উপর শুয়ে আছে। হয়তো ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। সে তার আব্বুর কাছে গিয়ে বসে তার বাম হাতটা ধরতেই চোখ খুলে ফেলল। রোদ বলেই তার আব্বুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আব্বু, আমি জানি তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, এটার জন্য কি মাফ করা যায় না? কথাটা বলার সাথে সাথে তার আব্বু তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। আব্বুকে বোঝানোর ভাষা তার নেই। নিজেও কান্না করে দিল, তবে এটা দুঃখের কান্না নয়, বরং আনন্দের। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে তার আব্বুকে বিশ্রাম নিতে বলে সে নিজের রুমে চলে আসে। অনেকটা অবাক হলো, কারণ যে রুমে 5 বছর কেউ থাকে না সেই রুমটা এত পরিষ্কার। হয়তো তার আম্মু পরিষ্কার করতেন। এসব না ভেবে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলো রিমি সোফায় বসে আছে। তবে রিমিকে দেখে বুকের ভিতর কেন জানি না একটা মোচড় দিয়ে উঠল তার। যেন আগের থেকে অনেক শুকনো লাগছে, আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। রিমির দিকে তাকিয়ে এসব ভাবছে। অতীতের কথা মনে পড়ছে। মনের ভিতরের রাগের আবির্ভাব ঘটলো। মন চাইছিল রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেই, কিন্তু তার আব্বুর অসুস্থতার কারণে কিছু বলল না। রিমির দিকে তাকিয়ে না থেকে ড্রেস পরতে লাগলো সে। কেমন আছো? কি হলো, কথা বলছো না কেন? এখনো কিছু বলল না। আমার উপর এখনো রেগে আছো? হাত ধরে আমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলেন? আর আপনি কে? আমি কে মানে? গালে হাত দিয়ে। হ্যাঁ, আপনি কে? মনে নেই কি বলেছেন, ভুলে গেলেন? রোদ, আই এম সরি, প্লিজ সেগুলোর জন্য আমাকে ক্ষমা করে দাও। মাফ? সেটাও আবার আপনাকে? কখনোই না। মাফ তো তোমাকে করতেই হবে, আর আমাকে হারানো ভালোবাসাটাও আদায় করে দেব, দেখে নিও। আর কোনো কথা না বলে রিমি রুম থেকে চলে গেল। সেও দাঁড়িয়ে না থেকে ড্রেস পরে নিল। ড্রেস পরে রুমে বসে আছে, এমন সময় ভাইয়া এলো। এখানে গিয়ে আমাদের ভুলে গিয়েছিলি তাই না? ভাইয়া কি বলছো এসব? ওখানে গিয়ে যদি তোমাদের ভুলে যেতাম তাহলে ফিরে এলাম কেন? হ্যাঁ, সেদিন আব্বুর প্রতি অভিমান আর রিমির প্রতি রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু আজ সবার মাঝে ফিরে এসেছি। হ্যাঁ, এখানে গিয়ে কোথায় ছিলে? তারপর বাকি সব খুলে বলল। আর তানহা আর শবনমের কথা বলল, কারণ তার জীবন গঠনের জন্য তারা অনেক সাহায্য করেছে। সব শোনার পর ভাইয়া বলল, তাহলে তো অনেক বড় হয়ে গেছিস, তা এখন কি করবি? দেখি কি করা যায়। ভাই, একটা কথা ছিল। কি কথা বল। রিমি এখানে কেন? ও তো এখানেই থাকে। এখানে থাকে মানে? তাহলে শুন, তুই যেদিন বাসা থেকে চলে গেছিলি সেদিন থেকে আব্বু কারোর সাথে কোনো কথা বলিনি, সবসময় চুপচাপ থাকতেন। মাঝে মাঝে আমাকে আর আম্মুকে বকা দিত। কেন জানিস? আমরা নাকি তোকে আটকানোর চেষ্টা করিনি। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রিমি বাসায় আসে। আব্বু রিমিকে দেখে অনেক রেগে গিয়েছিলেন, কিন্তু যখন রিমি আব্বুর পা ধরে মাপ চাই তখন আব্বু আর রেগে না থেকে রিমিকে মাফ করে দেয়। আব্বু আর আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোর কথা চিন্তা করতে করতে আব্বু প্রায় সময় অসুস্থ হয়ে পড়তেন। তখন রিমি আর আম্মু মিলে আব্বুকে দেখাশোনা করতেন। আর আমি তোর বন্ধুদেরকে অনেকবার বলেছি, কিন্তু ওরা কখনো তোর নাম্বার ঠিকানা দেয়নি। স্ট্রোক করার আগের দিন আব্বু তোর জন্য অনেক কেঁদেছিল আর অনেক চিন্তা করতেন। আর রিমি তো প্রতিদিন প্রতি রাত তোর জন্য কান্না করতো। সেই কান্না দেখে আব্বু রিমিকে যেতে দেয়নি। তারপর থেকে রিমি এ বাসায় আছে। তার ভাইয়ার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সে তার ভাইয়ের সাথে কথা বলার পর খাবার খেয়ে আবার রুমে চলে এলো। এর মাঝে 4 দিন চলে গেল। এখন তার আব্বু প্রায় সুস্থ। ও, আপনাদের তো বলাই হয়নি, তার ভাই আর ভাবির একটা ফুটফুটে মেয়ে হয়েছে, নাম জ্যোতি। বয়স 4 বছর। জ্যোতিকে নিয়ে ছাদে খেলা করছে, এমন সময় রিমি এলো। তোমার আব্বু ডাকছেন? রিমির কথার কোনো উত্তর না দিয়ে জ্যোতির সাথে খেলা করতে লাগলো সে। তার এমন আচরণ দেখে রিমি আবার বলল, কি হলো, শুনতে পাও না আমি কি বলছি? আপনার আব্বুর সাথে আপনি কথা বলেন, তাতে আমার কি? আর এখন যেতে পারবো না। ওই, আমাকে তুমি আপনি করে বলছো কেন? সেটা নিতান্তই আমার ইচ্ছা। দেখো, আমি সেসবের জন্য তোমার কাছে ক্ষমা চাইছিলাম,
তারপরও কেন আমার সাথে এমন করছো? আবার 2 হাত ধরে। দেখুন, হাত ছাড়ুন। না, ছাড়বো না। আগে বললাম মাফ করেছো? মাফ করব, তাও আবার আপনাকে? হাস্যকর ব্যাপার। আর এখানে যদি জুথি না থাকতো তাহলে আমি আর আপনার গাল দুটো আবার লাল করে দিতাম। তাই বলছি, বাচ্চা মেয়েটার সামনে এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা করলে জুথি ভয় পাবে। কথাটা শোনার পর রিমি তার হাত ছেড়ে দিয়ে পুনরায় বলল, আব্বু মানে? তোমার আব্বু তোমাকে ডেকেছেন? আপনি যান, আমি জুথিকে নিয়ে আসছি। তোমাকে এখন যেতে বললো, আর জুথিকে আমি নিয়ে যাচ্ছি। রিমির কথার কোনো উত্তর না দিয়ে নিচে চলে এলো। নিচে আসতেই আব্বু বলল, আমার যে অনেক বয়স হলো, এখন আমি চাই তুমি আর তোমার ভাই কোম্পানির দায়িত্বটা নাও। আব্বু, এখন এসব করা আমার দ্বারা সম্ভব না। কেন? আগে জানতে হবে অফিসের কাজের ধরন, আমাকে কি কি করতে হবে সেটা আগে জানি, তারপর না হয় দায়িত্ব নেব। ঠিক আছে। এরপর রোদ তার আব্বুর সাথে কিছু সময় কথা বলার পর রুমে চলে এলো। রুমে আসতেই মেজাজটা খারাপ হয়ে গেল তার, কারণ রিমি তার রুমে। আপনি কি করছেন? বেরিয়ে যান আমার রুম থেকে। আর একটু প্লিজ, প্রায় সব কিছু গোছানো হয়ে গেছে। গোছাতে হবে না আপনাকে, আমি নিজেই গোছাতে পারবো। দেখলাম তো, গত কিছুদিন ধরে একটা কাজ করলে না, আর এখন বলছে যে নিজে গোছাতে পারবে। কথাটি বলে আবার কাজ করতে লাগলো। আপনার করতে হবে না, চলে যান আমার রুম থেকে। হাত ধরে বের হতে বলল। আর একটু আছে তো। বলছি না করতে হবে না। চর খাবার পর মেয়েটা যেন বাকরুদ্ধ হয়ে গেল, কেমন নীরবে চোখে জল ফেলতে লাগলো। রিমিকে এমনভাবে দেখতে অনেক মায়া হচ্ছিল তার, কিন্তু রিমির প্রতি রাগ এবং অভিমানের ফলে তাকে সব করতে হচ্ছে। এটা নয় যে রিমিকে এখন সে আর ভালোবাসে না, এখনও তাকে ভালোবাসে, আর বেশি যাবে। কিন্তু অতীতের কথা মনে পড়তেই নিজেকে বাধা দিতে ব্যর্থ হয়ে যায়। রিমিকে এভাবে দেখতে তার নিজেরই কষ্ট হচ্ছিল, তাই নিজেই রুম থেকে বের হয়ে বন্ধুদেরকে ফোন করে বরগুনা ব্রিজে আসতে বলল। তারপর ওদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলো। রাতে রুমে বসে আছে এমন সময় রিমি আসলো। বাসায় কখন এলে? সেটা কি আপনাকে বলতে হবে? আমি কি একটু শুনতে পারবো না? না, পারবেন না। কেন পারবো না? কারণ কোনো কিছু শোনার অধিকার তোমার এখন আর নেই। যেটা ছিল সেটা অনেক আগে শেষ করে ফেলেছো। আর সরি আপনাকে তুমি করে বলার জন্য। প্লিজ রোদ, আমাকে সেসবের জন্য মাফ করে দাও। জড়িয়ে ধরে। আমাকে ছাড়ুন। না, ছাড়বো না। আমি বলছি আমাকে ছাড়ুন। ছাড়ানোর চেষ্টা করে। বললাম না, এখন আর ছাড়তে পারবো না। নিজের থেকে রিমিকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় দিল। কতবার বলছি তুই আমাকে স্পর্শ করবি না, আমি তোকে ভালোবাসতাম তাই তোর কথা শুনতাম, অত্যাচার সহ্য করতাম, কিন্তু এখন আমি ভালোবাসি না আর কখনো বাসবো। কথাগুলো বলে দেখলো রিমির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো, কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছিল না। রিমিকে দাঁড়িয়ে কান্না করতে দেখে আবার রাগ হচ্ছিল, আর সেটা এখন অসহ্য লাগছে তার। কিন্তু রিমির চোখের জল দেখতে খারাপ লাগে তার। তার নিজের মাঝে মাঝে মন চায় সবকিছু ভুলে গিয়ে রিমিকে আপন করে নিতে, কিন্তু অতীতের ঘটনাটাই বারবার তাকে বাধা দেয়। কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুমি আমাকে তুই করে বলছো? মৃদু কণ্ঠে আর করুণাময় দৃষ্টিতে বলল। হ্যাঁ বললাম, এরপরও তোকে তুই করেই বলবো। কি করবি তুই আমাকে? দেখো, আমি তোমায় কিচ্ছু বলবো না, তোমার যা ইচ্ছা সেটাই বলো। প্লিজ এখন শান্ত হও। হ্যাঁ শান্ত হব, কিন্তু তুই এখন এখান থেকে যা। রিমি চলে গেল। রিমিকে কষ্ট দিতে গিয়ে নিজেও কষ্ট পায় সে। কি করবে, কিছু করার ছিল না। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচে যাবে এমন সময় তার আব্বু ডেকে যা বলল তা শোনার জন্য সে প্রস্তুত ছিল না, কারণ তার আব্বু বলল যে রিমিকে নাকি তাকে বিয়ে করতে হবে। আব্বুর কথা শুনে তার মাথাটা কাজ করা বন্ধ করে দিল। সেই মেয়ের জন্য তার পরিবারে এত অশান্তি সৃষ্টি হয়েছে, তাকেই কিনা তার আব্বু বিয়ে করতে বলছে। মাথা মনে হয় পুরো গেছে। তারপর আব্বু তাকে বলতে থাকলো যে, আমি কিছু জানি না, তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিব। রোদ তার আব্বুর কথা শুনে ভয় পেতে লাগলো, কারণ তার আব্বু কিছুদিন আগে অসুস্থ থেকে সুস্থ হলো। এখন যদি কিছু হয়ে যায়, না, সে এটা করতে পারবে না। তারপর দেখে ভাইয়া ভাবি আম্মু মুচকি মুচকি হাসছে, আর রিমি তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সে সবার মুখে হাসি দেখে তার আব্বুকে হ্যাঁ বলে দিল। তার আব্বু বলল সামনের মাসের 5 তারিখে বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। তারপর আরও কিছুক্ষণ কথাবার্তা বলে জ্যোতিকে নিয়ে রুমে চলে আসলো। বলেছিলাম না নিজের ভালোবাসাকে আদায় করে নেব, এখন শুধু তুমি দেখো বাবু। তোমাকে দেখার মতো এখন আর কিছু নেই, যাও এখন। ওই চুপ হারামি। একটা কাজ করবে? বলো। জ্যোতিকে একটু ভাবির কাছে রেখে আসো। কেন? তোমার সাথে কথা আছে। তো কি হয়েছে, জ্যোতি থাকুক, ও থাকলে সমস্যা কি? ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি নিজেই ভাবির কাছে রেখে আসছি। থাক, আর ঢং দেখাতে হবে না, দাও আমার কাছে।
তারপর জুথিকে নিয়ে রিমি চলে গেল। একটু পর রিমি রুমে আসলো। এখন বলো। আমার সামনে দাঁড়াও। রিমি তার সামনে দাঁড়ালো। তারপর কিছু বলার আগেই সেও দাঁড়িয়ে গেল। কেন জানি না আজ রিমিকে খুব কাছে পেতে ইচ্ছা করছে তার। এমনভাবে দাঁড়িয়ে যেতে দেখে রিমি ভয় পেয়েছে। কিছু বুঝে ওঠার আগেই রিমির কোমর ধরে ওর ঠোঁটটা যেন ধনুকের মতো বেঁকে উঠল। রিমির মুখটা তার এত কাছে চলে এসেছে যে সে নিজেই তার গরম নিঃশ্বাস অনুভব করতে লাগলো। ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে। রিমির গোলাপের পাপড়ির মতো ঠোঁট দেখতে নিজেকে যেন কোথাও হারিয়ে ফেলল সে। রিমির ঠোঁট জোড়াকে আপন করে নিল তার ঠোঁট দ্বারা। তার এমন ব্যবহার দেখে রিমি নিজেও তাল মেলাতে লাগলো। প্রায় 5 মিনিট পর রিমিকে ছেড়ে দিল। দুজনে খাটের উপরে বসে পড়ল। কিছু সময় দুজনে নীরবতা পালন করলো। দেখলো কোনো কিছু জয় করলে যেমন খুশি হয় ঠিক তেমনই খুশি হয়েছে রিমি। মাথাটা নিচু করে মৃদুভাবে হাসছে। এমনভাবে হাসার কি আছে? তো কি হয়েছে? ওই চুপ, তুই আমার সাথে তাল মিলিয়েছিলি কেন? আমার ভালোবাসা আদায় করার জন্য। আমি তো ভুলে কিস করে ফেলছি, না হলে তোর মতো মেয়েকে আমি কেউ কিস করব না। কি বললি তুই? কথাটা বলে রিমি তাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার পেটের উপর বসলো। হাত দিয়ে সরিয়ে উঠে বসবে সেটাও করতে পারছে না, কারণ ওর 2 হাত দিয়ে তার 2 হাত বিছানার সাথে চেপে ধরে আছে। এখন বল, কেন অনিচ্ছায় কিস করলি? সেটা আমার ইচ্ছা। তোর ইচ্ছা মানে? বলে তার ঠোঁটের উপর অত্যাচার করতে লাগলো। এভাবে প্রায় 10 মিনিট পর ছাড়লো। রিমির এমন পাগলামি দেখে নিজেও ক্লান্ত হয়ে পড়েছে। কখন যে অজ্ঞান হয়ে যাবে তার ঠিক নেই। এখন বল, মন থেকে কিস করেছিস নাকি অন্য কিছু? মন থেকে করেছি। আমাকে ভালোবাসিস এখন? না, বাসি না। কি বললি? না মানে বাসি, অনেক ভালোবাসি। গুড বয়। তারপর রিমি তার কপালে চুমু দিয়ে চলে গেল। সে ভাবতে লাগলো, রিমিকে আমার জন্য সঠিক, আর আব্বু তো ঠিক করে ফেলেছে আমাদের বিয়ের কথা। তারপর সে নিজেও ঠিক করলো, রিমিকে আমি আপন করে নেব, কিন্তু তার আগে একটু জ্বালাতন করব। এক মনে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। এই ঘুম থেকে ওঠো। না, একটু পরে। প্লিজ ওঠো। বলছি না, একটু পরে এখান থেকে যাও। ঘুমিয়েছিল এমন সময় রিমি ডেকে উঠল। জোরে কথা বলার কারণে রিমি রুম থেকে চলে যায়। তার ঘুম আসছিল না, তাই নিচে চলে আসলো। নিচে আসতেই দেখলো আম্মু, ভাবি, জুথি, রিমি বসে আছে। তাকে দেখে রিমি দাঁড়িয়ে গেল। কিরে, দাঁড়িয়ে গেলি কেন? না, এমনি। রোদ কিছু বলেছে? না আম্মু, ও কি বলতে যাবে। তারপর কাউকে কিছু না বলে খাবার খেয়ে রুমে চলে আসলো। এভাবেই চলে গেল কিছুদিন। এর মাঝে তো সে রিমিকে অনেক অত্যাচার করেছে। মাঝে মাঝে কান্না করে দিয়েছে মেয়েটা। আজ তার বাসা অনেক সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ কাল বিয়ে এই বাসায়, মানে তার আর রিমির বিয়ে। দেখতে দেখতে সব কাজ শেষ করে বিয়ের দিন চলে আসলো। ভাইয়া আর তার বন্ধুগুলো তাকে রেডি করে দিচ্ছে আর অনেক মজা করছে। সেও তাল মিলিয়ে মজা করছে। ওইদিকে রিমিকে সাজানো হচ্ছে। তাকে রেডি করার পর সে তার আম্মু আব্বুর কাছে আসলো। আম্মু আব্বুকে সালাম করলো। তারপর দেখে রিমির ফ্রেন্ড আর ভাবি মিলে রিমিকে নিচে নিয়ে আসছে। সে তো একদম হা হয়ে গেছে। মনে হচ্ছে আকাশ থেকে নামা লাল পরি। কিছু মানুষ রিমির দিকে তাকিয়ে আছে আর কিছু মানুষ তার দিকে তাকিয়ে মুচকে মুচকে আসছে। তারপর খাওয়া দাওয়া সব অনুষ্ঠান শেষ করে তাদের বিয়ে হয়ে গেল। রাত 12টা। সে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, মানে সবাই কিছু টিপস দিচ্ছে। এরা তো মজা করা শুরু করে দিয়েছে। তারপর সবাই মিলে রুমে পাঠালো। কেন জানি রুমে যেতে আজ খুব ভয় করছে তার। তারপর সবাই মিলে তাকে ধাক্কাধাক্কি করে রুমে পাঠিয়ে দিল। রুমে যেতেই দেখলো রিমি রুমে নেই। সে খুঁজতে শুরু করলো। তারপর দেখে ব্যালকনিতে কিছু দেখা যাচ্ছে। ব্যালকনিতে যেয়ে দেখে রিমি চেয়ারে বসে আছে। চাঁদের আলো রিমির মুখে পড়ছে। অপ্সরা থেকে কম মনে হচ্ছে না। তারপর তাকে দেখে তার দিকে তাকিয়ে থাকলো। রিমির পাশে গিয়ে ওর হাত দুটো ধরলো, ছোট্ট করে একটা ডিপ কিস করলো। তারপর দুজনের রাতের আকাশ দেখতে লাগলো। কিছুক্ষণ পর রিমি তাকে বলল, ছেড়ে যাবে না তো কখনো? কখনো না, সারা জীবন তোমার পাশে থাকবো। তারপর রোদ রিমিকে কোলে করে বিছানায় নিয়ে আসলো। রুমের লাইট অফ করে দিল। তারপর আর কি, বাকিটা ইতিহাস। সবাই যার যার মতো ভেবে নিন। সবাই দোয়া করবেন ওরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। সমাপ্ত।